আচ্ছা একটু কাইন্ডলি একটু কেউ কনফার্ম করেন তো বাস সাইডে রেকর্ড এটা আসছে কিনা, অপশনটা আসছে কিনা, রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ ভাই, রেকর্ড অপশন আছে। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু করতে হবে তো, বেশি সময় নেওয়া যাবে না। আচ্ছা আমাদের টোটাল জিআরই যেই টপিকগুলো, হ্যাঁ এই টপিকগুলো এই আপনারা যারা দেখবেন যে বিগ বুকের যে সেগমেন্টেশনটা করছিলেন এরকম একটা ইমেজ আপনাদেরকে পাঠানো হয়েছিল, হ্যাঁ এই সেগমেন্টেশনটা মানে টোটাল জিআরই তে কি কি আসে এটা হচ্ছে তার একটা সেগমেন্টেশন। হ্যাঁ আপনার অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, ডাটা অ্যানালাইসিস। আমাদের আজকে টার্গেট থাকবে আপনার টোটাল অ্যারিথমেটিকে যতগুলো টপিক আছে সবগুলো কভার করা। হ্যাঁ দেখা যাক কি অবস্থা। ইন্টিজার নিয়ে আমরা আগে একবার কিছু কথাবার্তা বলছি, আশা করি আপনারা যদি ওই আগের এটা করে থাকেন ডিসকাশনের সময় যদি পার্টিসিপেট করে থাকেন, পার্টিসিপেশন করে থাকেন তাহলে এখন বুঝতে সুবিধা হবে। আর এরপরে ফ্র্যাকশন, এক্সপোনেন্ট, রুটস, ডেসিমাল, রিয়েল নাম্বার, রেশিও, পার্সেন্টেজ মোটামুটি ট্রাই করা হবে যাতে সবগুলো কভার করা যায়। হ্যাঁ তাহলে আপনার অ্যারিথমেটিকের মানে কনসেপ্ট যেগুলো আছে কনসেপ্ট গুলো জানতে পারবেন। এরপর ইমপ্লিমেন্টেশনের জন্য যে সব প্রবলেম আছে সেগুলো সলভ করলে ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে ইনশাল্লাহ। আর হইতেছে কি জানি বলবো, এই তো এটাই, শুরু করা যাক, দেখা যাক কতদূর কি যাওয়া যায়। আচ্ছা আগের যে ইগুলো ছিল আপনার ডিসকাশন গুলো ছিল ওইখানে বিভিন্ন স্লাইডের ভিতরে কিছু প্রবলেম ছিল, আপনারা পার্টিসিপেশন করছিলেন। হ্যাঁ কিন্তু আজকে হয়তো বা ওইরকম ভাবে স্লাইড নাই, শুধু কনসেপ্ট ইগুলো মানে প্রবলেম গুলো ওইভাবে থাকবে না, শুধু কনসেপ্ট গুলো আর কি আপনাদেরকে দেখানো হবে যাতে আপনারা পরবর্তীতে কোনো পয়েন্ট করতে গেলে এই কনসেপ্ট গুলো পান আর কি। আর তার আগে কিছু ডিসক্লেমার দিয়ে রাখি, হ্যাঁ সেটা হচ্ছে স্লাইড গুলা কিন্তু মানে কি বলে বিভিন্ন জায়গা থেকে কাট কপি পেস্ট করে বানানো, বুঝতে পারছেন। প্রথম দিকে ভাবছিলাম যে টাইপ করব, পরে দেখছি যে না টাইপ করার মতো ওইরকম সময় নাই, ধৈর্য নাই। এখানে যেটা করা হয়েছে ম্যাগুসের যে আপনারা কনসেপ্ট ভিডিও যদি দেখে থাকেন অনেকে দেখবেন যে সেইখানের কিছু জিনিস এই স্লাইডে আছে। তারপরে হচ্ছে স্টার্লিং ওয়্যার ক্লাস যদি আপনারা করে থাকেন দেখবেন যে ওইখানের কিছু স্লাইড এখানে পাবেন, মানে স্লাইড তো না মানে ইমেজ পাবেন। আরো অন্যান্য জায়গা থেকে মোটামুটি কাট কপি পেস্ট করে স্লাইড বানানো হয়েছে, কিন্তু এইটুকু ইনশোর করা হয়েছে যে না মোটামুটি যাতে সবকিছু কভার করে আর কি। বুঝতে পারছেন, স্লাইড গুলো কাট কপি পেস্ট হইলেও আশা করি সবকিছু কভার করছে। কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে শুরুতেই জিজ্ঞাসা করে রাখতে পারেন। আচ্ছা তাহলে শুরু করা যাক, হ্যাঁ আচ্ছা তাহলে প্রথমে তাহলে আমরা অ্যারিথমেটিক দেখবো আজকে, হ্যাঁ আচ্ছা অ্যারিথমেটিকের ইন্টিজার দিয়েই আমরা শুরু করবো আর কি। প্রথম টপিকটা আপনাদেরকে আমি ইন্টিজার দেখাইছিলাম, দেখেন স্লাইডে অনেক কিছু লেখা আছে, লেখাগুলো ওইভাবে আমি পুরোটা আপনাদেরকে একবার একটু পড়ে দিব, ওইটা একবার পড়ে দিলে আপনারা বুঝতে পারবেন। ইন্টিজার যদি আপনারা করে থাকেন তাহলে বুঝবেন যে ইন্টিজার হতেছে আপনার নাম্বার লাইনে জিরো সহ সকল পজিটিভ পূর্ণ সংখ্যা এবং সকল নেগেটিভ পূর্ণ সংখ্যা। হ্যাঁ এই পূর্ণ সংখ্যাগুলো দেখতে হবে, এখানে কিন্তু কোনো ভগ্নাংশ বা কিছু থাকবে না, এটা হচ্ছে ইন্টিজার। এই যে একটা ইন্টিজার হচ্ছে জিরো, এই জিরো নিয়ে কিছু ইস্যু আছে। জিরোর একটা ইস্যু হইতেছে জিরো হইতেছে আপনার নিউট্রাল, হ্যাঁ জিরো ইও না আপনার নেগেটিভও না, আবার জিরো পজিটিভও না। আর জিরো হইতেছে একটা ইভেন নাম্বার। জিরো কেন ইভেন নাম্বার সেটার একটা এক্সপ্লেনেশন আমরা আগে একবার দিছিলাম, এবার আবার দিই। দেখেন আমরা ইভেন অড যে নাম্বার গুলো বুঝি, এক একটা অড নাম্বার, দুই একটা ইভেন নাম্বার, তিন একটা অড নাম্বার, চার একটা ইভেন নাম্বার। তার মানে আমরা যদি পর্যায়ক্রমে যাই, একটা অড নাম্বারের পরের নাম্বারটাই আসে একটা ইভেন নাম্বার, একটা ইভেন নাম্বারের পরের নাম্বারটাই আসে অড নাম্বার, আবার একটা অড নাম্বারের পরের নাম্বারটাই আসে ইভেন নাম্বার। এরকম ভাবে যদি আমি বা সাইডে যাই, দেখেন ওয়ান হইতেছে আপনার কি অড নাম্বার, তাহলে এর বা সাইডে আছে কিন্তু জিরো, তার মানে লজিক্যালি জিরোটা হচ্ছে ইভেন নাম্বার, আবার মাইনাস ওয়ান এটা হইতেছে অড নাম্বার। হ্যাঁ তো এই একটা জিনিস হিসাব করলে নাম্বার লাইনটা চিন্তা করলে জিরো কিন্তু একটা ইভেন নাম্বার, ঠিক আছে। আর এরপরে ইভেন নাম্বার বলতে শুধুমাত্র যে পজিটিভ টু, পজিটিভ ফোর, পজিটিভ সিক্স তা বোঝায় তা না, নেগেটিভ যেগুলো আছে এগুলোও কিন্তু ইভেন নাম্বার। কিছু কিছু ক্ষেত্রে বলে দেয় যে আসলে নেগেটিভ ইভেন ইন্টিজার এরকম বলে দিতে পারে প্রবলেমে। হ্যাঁ আবার অনেক সময় মানে আপনার একটু এটা দেখেন যে অনেক সময় কন্টেন্ট বলে, আবার অনেক সময় যদি মেনশন না করে সেক্ষেত্রে আপনি পজিটিভ গুলো ধরলেও হয়। এরপরে অড নাম্বার 1 3 5 এগুলো আপনারা সবাই জানেন, তাহলে মাইনাস গুলো হচ্ছে অড নাম্বার। আর
কখনো যদি কোনো প্রবলেমে যদি বলে নন নেগেটিভ ইন্টিজার, এই কথাটার একটা বিশেষ গুরুত্ব আছে। আপনার নন নেগেটিভ ইন্টিজার বললেই কিন্তু জিরো ইনক্লুড করতে হবে, বুঝতে পারছেন? কারণ যদি বলে যে পজিটিভ ইন্টিজার, হ্যাঁ, পজিটিভ ইন্টিজার মানে কি সেটা তো আপনারা সবাই জানেন। পজিটিভ ইন্টিজার মানে 1 থেকে শুরু করে যা আছে। আর যদি বলে যে নেগেটিভ ইন্টিজার, তার মানে হচ্ছে আপনার -1 থেকে শুরু করে যা আছে। কিন্তু যদি বলে নন নেগেটিভ ইন্টিজার, তার মানে বুঝতে হবে যে এটার সাথে জিরো ইনক্লুড করা হয়েছে। কিছু কিছু প্রবলেম আপনারা পাইলেও পাইতে পারেন যেখানে এরকম বলা থাকবে যে এটা হচ্ছে একটা নন নেগেটিভ ইন্টিজার। বুঝতে পারছেন? এই স্লাইডে তো কারো কোনো ইস্যু আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? নাই, এগুলো আমরা দ্রুত শেষ করে দিতে পারি মনে হয়। আচ্ছা, পরে আমরা আসি পরের স্লাইডে। প্রাইম নাম্বার, আমরা প্রাইম নাম্বার আগেও দেখছি। প্রাইম নাম্বার গুলো হচ্ছে কি ডেফিনেশন অনুসারে যে 1 দ্বারা বিভাজ্য এবং সেই নাম্বার দ্বারা বিভাজ্য। হ্যাঁ, আচ্ছা, জয় শর্মা ভাইয়া একটু বলেন তো, সুমন আপনি জিজ্ঞাসা করতে চান, বলেন ভাই। ভাইয়া এই স্লাইড গুলো কি হ্যাঁ, দিয়ে পাওয়া দেওয়া হবে, যাবে? দিয়ে দেওয়া হবে, সব দিয়ে দেওয়া হবে, এগুলো নিয়ে আপনি ঠিক আছে। আচ্ছা, থ্যাংক তো ইউ ভাইয়া। এরপরে যেটা সেটা হইতেছে আপনার, তার মানে প্রাইম নাম্বার হচ্ছে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা এটা বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা সেটা বিভাজ্য না, ঠিক আছে। এবং এখানে কিছু প্রাইম নাম্বারে আমরা ফ্যাক্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1 কিন্তু প্রাইম নাম্বার না। এটা বোল্ড লেখা হয়েছে, আপনারা সবসময় এটা মনে রাখবেন, 1 প্রাইম নাম্বার না। কারণ 1 কে শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যায়, আর প্রাইম নাম্বারকে দুইটা, 1 এবং অন্য একটা, যেমন 2 কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, সেই হিসাবে 1 প্রাইম নাম্বার না। হ্যাঁ, আর 2 হইতেছে একমাত্র ইভেন প্রাইম নাম্বার, আর কোনো ইভেন প্রাইম নাম্বার নাই। এরপরের কথা যেটা সেটা হচ্ছে প্রাইম নাম্বার গুলো হইতেছে বিল্ডিং ব্লক, মানে যতগুলো নাম্বার আছে সবাইকেই প্রাইম নাম্বারে ডিভাইড করা যায়। আমরা একটু সামনে গেলেই দেখতে পারবো যে এটাকে বিল্ডিং ব্লক কেন বলা হইতেছে। এরপরে এখানে একটা প্রাইম নাম্বারের চার্ট দেওয়া হয়েছে 1 থেকে 100 পর্যন্ত। অনেকে বলে এটা মেমোরাইজ করে রাখলে নাকি সুবিধা হয়, আমি জানি না, যদি কেউ মেমোরাইজ করতে পারেন করবেন, না করতে পারলেও অ্যাটলিস্ট যাতে আপনার দেখে বুঝতে পারেন যে এটা একটা প্রাইম নাম্বার, তাতেই হবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে ফ্যাক্টর। হ্যাঁ, ফ্যাক্টর গুলো আমরা জানি যে ফ্যাক্টর হইতেছে কি আপনার, আমি যদি বলি যে এটা একটা সংখ্যা, সংখ্যাটা হচ্ছে 6, 6 কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2 হইতেছে 6 এর একটা ফ্যাক্টর, আপনারা এটা সবাই জানেন। বা আমি যদি বলি যে 13, 13 কে 13 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই 13 হইতেছে 13 একটা ফ্যাক্টর। হ্যাঁ, এটা হচ্ছে একদম মানে লেম্যানের ডেফিনেশন, মানে সহজে যেটা আর কি বলে। এরপরে যেটা, এই যে এখানে একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটা একটু পড়ে নিয়েন, পড়লেই বুঝবেন, আমাদের কিছু না। এই একটা লাইন দেখেন, 1 হইতেছে সবার ফ্যাক্টর। হ্যাঁ, সবাইকেই কিন্তু 1 দিয়ে ভাগ করা যায়, তার মানে 1 ইজ এ ফ্যাক্টর অফ এভরি নাম্বার। আর এ প্রাইম নাম্বারস হ্যাজ অনলি 2 পজিটিভ ফ্যাক্টর। এই লাইনটার একটা বিশেষ তাৎপর্য আছে যে একটা প্রাইম নাম্বারের শুধুমাত্র 2টা ফ্যাক্টর থাকবে, 1 এবং সেই সংখ্যা। এটা একটু আগে আপনাদেরকে বলছি। এরপর হইতেছে এই জিনিসটা একটু মনে রাখবেন, নেগেটিভ ফ্যাক্টর আর নট কনসিডার্ড ইন জিআরই। জিআরইতে নেগেটিভ ফ্যাক্টর গুলো কোনো কোশ্চেন থাকে না। যদি স্পেসিফিক ভাবে বলে দেয় যে এটার কয়টা নেগেটিভ ফ্যাক্টর আছে সেটা আলাদা ইস্যু, কিন্তু জিআরইতে নরমালি নেগেটিভ ফ্যাক্টর দেখা যায় না। যে কোনো কোশ্চেনে বলা হইতেছে যে এখানে এটা নেগেটিভ ফ্যাক্টর বের করো, পজিটিভ ফ্যাক্টর বের করো, এত কমপ্লেক্স করে আসলে আসে না, ঠিক আছে। লাস্টের যে লাইনটা ফ্যাক্টরস আর লিমিটেড, এই লাইনটা একটা কম্পারিজনের জন্য করা হয়েছে। ফ্যাক্টরের সাথে মাল্টিপলের যখন কম্পারিজন করা হয়েছে তখন আসলে এটা লেখা হয়েছে। এটা একটু সামনেই আপনারা বুঝতে পারবেন যে ফ্যাক্টরস লিমিটেড কেন। হ্যাঁ, পরের স্লাইড হচ্ছে মাল্টিপল। মাল্টিপল গুলো আমি আপনাদেরকে বলছিলাম যে আমি যদি 3 কে 0 দ্বারা গুণ করি, তার মানে হয় কত 0। তারপর হচ্ছে 3 কে 3, 3 দুগুণে 6। এই যে 0, 3, 6 এই সবগুলোই হইতেছে আপনার 3 এর মাল্টিপল। বুঝতে পারছেন? মানে সহজ কথা হলো নামতা। হ্যাঁ, নামতা আগে করে, যেমন 4 কে 4, 4 হচ্ছে 4 এর একটা মানে মাল্টিপল এরকম। শুধু আমরা যেটা মিস করি অনেক সময় সেটা হচ্ছে আমরা এই যে যেটা আছে 0 দিয়ে গুণ করি না, কিন্তু আসলে এটাও কিন্তু একটা মাল্টিপল। তার মানে এখান থেকে একটা অনুসিদ্ধান্তে আসা যায়। অনুসিদ্ধান্তটা হলো 0 ইজ এ মাল্টিপল অফ এভরি নাম্বার। হ্যাঁ, আমরা অনেক সময় ক্যালকুলেশন করার সময় ওই 0টাকে বাদ দিয়ে চলে যাই, অন্য কোনো হিসাব করে চলে যাই, তখন কিন্তু প্রবলেমে ভুল হয়, ঠিক আছে।
এখানে একটা জিনিস দেখেন, একটা ডেফিনেশন দেওয়া হয়েছে হোল নাম্বার। হোল নাম্বার বলতে কি বোঝায়? আপনারা ইন্টিজার দেখছেন, হোল নাম্বার হচ্ছে যখন এটার সাথে জিরো ইনক্লুডেড থাকবে তখন এটাকে বলা হবে হোল নাম্বার। ঠিক আছে? এটা ক্ষেত্রে আবার মানে যে নেগেটিভ গুলো হবে না তা না, নেগেটিভও হবে, কিন্তু জিরো ইনক্লুড থাকলে সেটা হচ্ছে হোল নাম্বার। আর মাল্টিপলস আর আনলিমিটেড, এই যে যেটা বললাম যে আগের কম্পারিজন করা হয়েছিল, এখানে বলা হয়েছিল যে ফ্যাক্টরস আর লিমিটেড, ফ্যাক্টরস কিন্তু লিমিটেড, কিন্তু মাল্টিপল কিন্তু আনলিমিটেড। আপনি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেই কিন্তু মাল্টিপল পাবেন। ঠিক আছে? এই জন্য বলা হয়েছে মাল্টিপলস আর আনলিমিটেড। এরপর একটা দেখেন জিনিস, সেটা হচ্ছে আপনাদেরকে একটু আগেই বলছিলাম যে প্রাইম ফ্যাক্টর হচ্ছে একটা নাম্বারের বিল্ডিং ব্লক। হ্যাঁ, মানে যে কোনো নাম্বারকে প্রাইম ফ্যাক্টরে ডিভাইড করা যায়, সেখান থেকে একটা কনসেপ্ট আসে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। যেমন আমি যদি এটা বলি যে 26 একটা নাম্বার, এটাকে যদি আমি প্রাইম নাম্বারের ফ্যাক্টরাইজেশন করি তাহলে 2 13, তার মানে এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 1 আর হচ্ছে 13 টু দি পাওয়ার 1। এই 13ও কিন্তু প্রাইম নাম্বার, এই 2ও কিন্তু প্রাইম নাম্বার। তার মানে প্রত্যেকটা নাম্বারকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা যাবে। এখানে 100 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে পাওয়া গেছে 2 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 2, এরকম যত সংখ্যা আছে আপনি যে কোনো একটা সংখ্যা নেন সেই সংখ্যাকেই প্রাইম ফ্যাক্টরাইজেশন করা যাবে। হ্যাঁ, আমি যদি র্যান্ডমলি একটা সংখ্যা নিই 142, 144, তাহলে 12 12 144, আর 12 হচ্ছে 3, আর হচ্ছে 4, আর 4 মানে হচ্ছে 2 2, আবার এই জায়গায় ঘুরে ফিরে এসে 3 4 2 2, তার মানে এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 2, 4 টু দি পাওয়ার 2। এখন আপনারা বলতে পারেন যে ভাই এইরকম ফরম্যাটে কেন লিখতেছি, এই টু দি পাওয়ার এটা কেন লিখতেছি, এটা একটু সামনে আসলেই আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা নাম্বারকেই প্রাইম ফ্যাক্টরাইজেশন করা যায়। এরপরে যেটা আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে যেটা করতে পারি, একটা নাম্বারের কতগুলা ফ্যাক্টর আছে এটা আমরা বের করতে পারি। একটা নাম্বারের কতগুলা ফ্যাক্টর আছে, যেমন আমি যদি বলি এখানে 18, 18 প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে আমরা পাবো হচ্ছে 2 9, এটা করলে পাবো 3 3, তার মানে এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 1 আর হচ্ছে 3 এর স্কয়ার। এবার এর কয়টা ফ্যাক্টর আছে সেটা কিভাবে বের করব? এই যে পাওয়ার গুলো আছে, পাওয়ার গুলোর সাথে এক যোগ করে মাল্টিপল করে দেবো। এটার সাথে এক যোগ করলে হয় হচ্ছে 2, আর এটার সাথে এক যোগ করলে হয় হচ্ছে 3। তাহলে যদি আমরা গুণ করি 3 দুগুণে 6, তার মানে 18 প্রাইম ফ্যাক্টর মানে কতগুলো ফ্যাক্টর আছে? 6টা ফ্যাক্টর আছে। এখন আপনি যদি বলেন ভাই আপনি কিভাবে বের করলেন আমাদেরকে একটু দেখাই দেন, তাহলে দেখাইতে গেলে লেন্দি প্রসেসও দেখানো যায়। যেমন 18 কে ভাগ করা যায় 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে, তারপর হচ্ছে আপনার কত 18, তাহলে কয়টা হলো 1 2 1 2 3 4 5 6, এই যে 6টা দেখছেন। তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করে এই একটা সিম্পল ক্যালকুলেশন করলে আপনি বের করতে পারবেন যে ওই নাম্বারটা কতগুলা ফ্যাক্টর আছে আর কি। হ্যাঁ, এখানে দেখেন একটা 3600, এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করা হয়েছে, পাওয়া গেছে 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 2, প্রত্যেকের সাথে এক এক যোগ করে 5 3 3 45, এটা ফ্যাক্টর আছে টোটাল 45টা। এগুলো আমরা জানি, আগে একটা ডিসকাশনে আমরা এগুলো দেখাইছি, তারপরে আবার এটা রিপিট করতেছি। হ্যাঁ, কারণ এইটা রিপিটেশন দরকার আছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে অনেক কিছু আসে। হ্যাঁ, এই কনসেপ্ট যদি আপনি না জানেন বা যদি ভুল করেন তাহলে আপনার ঝামেলা আছে। কিছু কিছু জিনিস আছে আপনি না জানলেও চলবে, যেমন একটু আগে বলছি জিরো, ইভেন নাম্বার, জিরো, এই সেই, এগুলো আপনার মাথায় না রাখলেও চলবে, কিন্তু প্রাইম ফ্যাক্টর ভুলে গেলে ঝামেলা আছে। আচ্ছা, এখানে ওই যে আমরা আপনারা যারা স্টার্লিং দা ক্লাস করছেন, ক্লাস উনি এরকম একটা ইকুয়েশন দেখাইছিল, ইকুয়েশনটা থেকে আমার আসলে ওইভাবে মনে রাখতে সুবিধা হয়, এই জন্য আমি ওই ফর্মেটে আপনাদের দেখাইছি। এরপর যেটা একটা কনসেপ্ট আমি দেখছিলাম, স্টালিন ভাই আমাদেরকে ক্লাসে পড়ানোর সময় বলছিল যে ফাইন্ডিং দ্য সাম অফ দ্য ফ্যাক্টর অফ এ ইন্টিজার। এটা আসলে আমি প্রবলেম করার সময় মানে ইটিএস এর প্রবলেম বা অন্য প্রবলেম করার সময় এটা তেমন একটা দেখি নাই, আর দেখলেও অনেক সহজ হিসেব সাম বের করতে বলছে। তারপরও ভাইয়া যেহেতু ইকুয়েশন দিয়ে দেখাইছে আমি এটা রাখছি, কারণ এই কনসেপ্টটা হয়তো লাগলেও লাগতে পারে। এটা হচ্ছে আসলে কিরকম যে প্রাইম ফ্যাক্টরাইজেশনের পরে যতগুলো ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টর গুলো সাম, মানে আপনার সাম আর কি, ফ্যাক্টর গুলোর যোগফল কত হবে একটা ইন্টিজারের। যেমন আমি সহজভাবে বলি, যেমন এখানে আসছে 9, 9 যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে কত হয় 3 3, তার মানে হচ্ছে 3 এর স্কয়ার। এই সূত্র মোতাবেক জিনিসটা হচ্ছে এইরকম যে এই উপরে যে 2 আছে তার থেকে 1 বিয়োগ করে এখানে হবে 2 বিয়োগ 1, আর উপরে হইতেছে 3 স্কয়ার, তার সাথে 1 বিয়োগ হবে, তাহলে কত হয়
নিচে থাকতেছে 1, উপর হচ্ছে 3 তিরিকে 9 বিয়োগ হচ্ছে 1 8। তার মানে এই 3 এর যতগুলো 9 এর যতগুলো আপনার ফ্যাক্টর আছে, হ্যাঁ, এই ফ্যাক্টর গুলোকে যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 8। এই কনসেপ্টটা এটাই বোঝায় আর কি, ঠিক আছে? এটাই মনে হয় কারো কোনো কনফিউশন কেমনে? থাকে। হ্যাঁ বল। আমারই কনফিউশন আছে ভাই। এখানে ধরেন যে 3 এর ফ্যাক্টর কত, 1 3 9, এগুলো যোগ করলে তো অনেক চলে আসে। 8 কেমনে হয়? 3 না ভাই, 9 বের করছিলাম। 9 বের করছিলাম, 3 আর 3। হ্যাঁ, তাহলে 9 এর 9 ফ্যাক্টর এর হচ্ছে ফ্যাক্টর কত? 1 হ্যাঁ 3 3। 9 কত হ্যাঁ, হয়? তাহলে এগুলো যোগ করলে তো হয় 13। ফাইন্ডিং দ্য সাম অফ দ্য ফ্যাক্টরস অফ এন ইন্টিজার, টোটাল যোগফল। তাহলে 3 এর আচ্ছা এখান থেকে দেখি, তার মানে 3 এর স্কয়ার, তার মানে ফ্যাক্টর হবে 3টা হইলে 1 3 9, তার মানে হচ্ছে 9 3 12 1 13। তাহলে এই সূত্রে বসাইলে যেটা হবে সূত্র অনুসারে সেটা হলো 3 এর স্কয়ার, তাহলে 2 বিয়োগ 1 আর হচ্ছে 3 এর স্কয়ার বিয়োগ 1, তাহলে 3 তিরিকে 9। হ্যাঁ, স্কয়ারের সাথে একটা এটা প্লাস ভুল 1 থাকে না, যে p + 1 আচ্ছা আচ্ছা এখানে উপরে পাওয়ারের সাথে 2 1 প্লাস 1 হবে। 1 হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 2 এর সাথে 1 প্লাস হবে, এটা ভুলে হ্যাঁ, এখন মিলে যাবে। আর নিচে 3 1 হবে। নিচে 3 মাইনাস না, 1 নিচে মানে 2 মাইনাস 1, ঠিক আছে? 3 - 1 হবে। না, 3 - 1 হবে। ভাইয়া a - 1 যে। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমি এই এটা একটু দেখে নিই, দাঁড়ান। মানে এটা যদি হ্যাঁ 3 স্কয়ার হয়, তার মানে a মানে হইলো 3 আর p হলো এটা a মাইনাস 1। আচ্ছা, তার মানে 3 - 2, ওকে ফাইন। আর হইতেছে আপনার এটার সাথে কিউব হবে, 1 হবে নিচে। তার মানে হচ্ছে সরি 3 - a 1। - 1 ml ওই 26 ভাগ 2 13, ঠিক আছে মিলে যায়। তাহলে ঠিক আছে না? 3 আচ্ছা, তাহলে - আমি 1 ভুল করছি, হবে। হ্যাঁ মিলে সরি। যায় ভাই, ওই যে হ্যাঁ 20 হ্যাঁ 26। আচ্ছা, তার মানে এটা হবে হচ্ছে যে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আমরা করব, এইটার যে বেজ, হ্যাঁ, বেজ থেকে 1 বিয়োগ করে ডিভাইড করব, মানে 3 বিয়োগ 1, আর এইটার পাওয়ারের সাথে 1 যোগ করে তারপর হচ্ছে বিয়োগ করব, তার মানে হচ্ছে 26 ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে 13। এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। না, এই কনসেপ্টটা আসলে ওইরকম ভাবে দেখা আমি দেখি না আর কি, ঠিক আছে? তারপরও যেহেতু এই কনসেপ্টটা ভাইয়া করছে, মেনশন করছে, জানা রাখা ভালো। আল্লাহ না করুক দেখা গেলো বিপদের সময় কাজে লাগতে পারে। এগুলো পরীক্ষা দেখবেন। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আগাই। এরপরে যেটা সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর এটা বের করা যায়। তার মানে দুইটা সংখ্যার, যেমন আমি যদি বলি যে 4 আর 8, এইটার আপনি বলতে পারবেন যে এটার গ্রেটেস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 4, মানে দুই সংখ্যাকেই 4 দ্বারা ভাগ করা যায় গ্রেটেস্ট ফ্যাক্টর। তাহলে 4 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। এইটা কিভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে বের করা যায়? আপনার এটার ক্ষেত্রে হয়তো বের করা গেছে, কিন্তু যখন এরকম একটা বড় একটা সংখ্যা থাকবে যে 720 1500, দেখছেন এত এত কাহিনী যখন করা হবে, তখন কি করবেন? প্রাইম ফ্যাক্টরাইজেশনটা করবেন। প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে গ্রেটেস্ট কমন ফ্যাক্টরের ক্ষেত্রে যেটা করবেন, যেগুলো কমন আছে, যেমন এখানে কমন আছে 2 এর স্কয়ার 3 টু দি পাওয়ার 1 5 টু দি পাওয়ার 1 মানে 60। তার মানে 60 হইতেছে এই 720 এবং 1500 গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। বুঝতে পারছেন? এটা ছাড়া যদি অন্য কোনো এক্সাম্পল দিয়ে দেখাতে চান, আমি সেটাও দেখাতে পারি। যদি আপনার বলে যে 9 আর 18 এটা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর কি, তাহলে 9 এর হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 3 এর স্কয়ার, আর 18 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে আপনার 2 টু দি পাওয়ার 1 আর হচ্ছে 3 এর স্কয়ার, তাই না? তাহলে এটা কমন হচ্ছে 3 এর স্কয়ার, তার মানে হচ্ছে জিসিএফ মানে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 9। ঠিক আছে? এই জন্য কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আপনার জানা লাগবেই আর কি, বুঝতে পারছেন? এরপরে প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনার লিস্ট কমন মাল্টিপল, এটা বের করা যায়। হ্যাঁ, লিস্ট কমন মাল্টিপল কিভাবে বের করা যায়? ওই আগেরটার মতোই প্রাইম ফ্যাক্টরাইজেশন করব আমরা। যেমন এখানে 175 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন আসছে 5 স্কয়ার 7 টু দি পাওয়ার 1, আর এখানে আসছে 5 টু দি পাওয়ার 1 7 স্কয়ার। লিস্ট কমন মাল্টিপলের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যা আছে তার সর্বোচ্চ পাওয়ার যা আছে সেগুলো নিব। যেমন এখানে হচ্ছে 5 এর স্কয়ার হচ্ছে সর্বোচ্চ, 7 এর স্কয়ার হচ্ছে সর্বোচ্চ,
5 এর স্কয়ার 7 এর স্কয়ার নেওয়ার পরে গুণ করলে 1225, এটা হচ্ছে এটার লিস্ট কমন মাল্টিপল। এখন মজার বিষয় হচ্ছে কিছু কিছু কোয়ান্টি এরকম বলে দিতে পারে যে এটার একটা লিস্ট কমন মাল্টিপল বা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বের করেন, আর কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে কি মানে লিস্ট কমন মাল্টিপল নাকি গ্রেটেস্ট কমন ফ্যাক্টর এটা ইউজ করবেন, সেটা আপনার ওই কোয়ান্টের প্রবলেম থেকে বুঝে নিতে হবে। বুঝতে পারছেন? এই কনসেপ্টটা কিন্তু আমরা অনেকে মানে উল্টায় পাল্টায় ফেলি। ঠিক আছে, যে কখন ইউজ করব কখন ইউজ করব না, এটা আপনারা যখন প্রবলেম গুলো করবেন তখন দেখবেন যে আপনার মানে কমফোর্ট ফিল করবেন আর কি, যদি কনসেপ্টটা জানা থাকে। এই পর্যন্ত কারো কোনো ইস্যু আছে? আচ্ছা, কেউ কিছু বলতেছে না, তাহলে সামনে আগানো যায়। আফরোজা আপু, কি অবস্থা? এই তো ভাইয়া চলতেছে আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে। আমি তো আমি এগুলো ভিডিওগুলো দেখেছি, সো এখন আরো ইজি লাগছে। আচ্ছা, না আপনার জি থ্যাংক মোটামুটি 9 থেকে 12 ঘন্টার ভিডিও কভার করবেন আর কি। জি জি আচ্ছা ঠিক আছে, ওকে। সামনে আগাই। আচ্ছা, ডিভিজিবিলিটি রুল, হ্যাঁ, কতকে কত দিয়ে ভাগ করা যায়, এটার একটা রুল আছে। এই 2 দিয়ে কাকে কাকে ভাগ করা যায় এটা সবাই জানে, যে সব জোড় সংখ্যাকে ভাগ করা যায়। 3 দিয়ে কাদেরকে ভাগ করা যায় এটা আমরা জানি, যে ওই সংখ্যাগুলো যোগ করলে যদি 3 দ্বারা, যেমন 243 যদি আমি বলি, তাহলে এই দুইটাকে যদি আমরা সবগুলোকে যদি আমরা যোগ করি, 4 আর 3 7 আর 2 9, তার মানে আসছে 9। এটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে 243 3 দ্বারা বিভাজ্য হবে। 4 এর ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে 4 দ্বারা বিভাজ্য। 5 এর ক্ষেত্রে লাস্টে 0 অথবা 5 থাকলে বিভাজ্য। 6 এর ক্ষেত্রে ওই ডিজিটটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে 6 দ্বারা বিভাজ্য। 7 এর ক্ষেত্রে যে ইস্যুটা আছে এটা হচ্ছে আপনার, আমরা যেটা করব যে একটা ডিজিট যদি আমরা এরকম পাই, এটা 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখার জন্য আমরা যেটা করব, লাস্টের যে ডিজিটটা আছে এটাকে মাল্টিপ্লাই করে বাকি ডিজিটটা থেকে বিয়োগ করব। 125 বিয়োগ হইতেছে 6 দুগুণে 12। এরপর যেটা দেখবো 2000 ধরে 5 হবে, 3000 1 কি হইলো, কোনো লাভই তো হইলো না নাকি? 2000 5 হবে, 3 হলো 1 1। আচ্ছা, এটা কি 7 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। 7 7 4 43 6 7 42, আচ্ছা 7 দ্বারা বিভাজ্য না, তার মানে এই পুরো ডিজিটটা 7 দ্বারা বিভাজ্য না। 7 এর রুলটা একটু কমপ্লেক্স, কেউ যদি মনে করেন যে না এটা মনে রাখবো না, দরকার নাই, আপনি এগুলো এমনি পারবেন। ম্যাক্সিমামটা এই 7 টা ওইভাবে আমি কখনো দেখিনি। 8 এর ক্ষেত্রে লাস্টের 3 ডিজিট 8 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। 9 এর রুল আর 3 এর রুল 1। 10 এর ক্ষেত্রে লাস্টে 10 থাকলে 11টা অনেক বেশি কমপ্লেক্স, যদি কেউ মনে করেন যে আমি এটা জানবো না শিখবো না, দরকার নাই। সেটা হলো যে যেটা অড নাম্বারে যেই ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে যোগ করে ইভেন নাম্বারে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো থেকে বিয়োগ করলে যেই ডিজিটটা আসবে সেটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এই ডিভিজিবিলিটি রুলটা এইটা মনে রাখলে যেটা হয় যে অনেক ক্ষেত্রে এটা প্রাইম নাম্বার কিনা, ঠিক আছে, সেটা আর কি বোঝা যায়। এটার থেকে বেনিফিট খুবই কম পাওয়া যায়, সো এটার দিকে আমি বেশি একটা এমফাসাইজ করতেছি না। হ্যাঁ, সামনে আগে। এই যে একটা জিনিস, এইটা খুবই মানে অনেক জটিলতায় ফেলা দেয়, অনেকে করতে পারে না। মানে রিমাইন্ডার কিভাবে ক্যালকুলেশন করতে হয়, পুরো স্লাইড টাইম ফাঁকা রাখছি। ফাঁকা রাখার কারণ হচ্ছে একটাই, আমি 2টা প্রবলেম দিছি, দেখেন এই 2টা প্রবলেম দিয়ে। আচ্ছা, কেউ কি আপনারা বলতে পারবেন যে 3 কে যদি আমি 8 দ্বারা ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত হবে? 3 কিভাবে আপু? এভাবে একটা আমি জানি না বেসিক্যালি এটার কনসেপ্টটা কি, বাট যদি সংখ্যাটা উপরের নমিনেটর ছোট থাকে আর ডিনোমিনেটর বড় হয় তাহলে ছোট সংখ্যাটা রিমাইন্ডার, এভাবে মনে রেখেছি। নোমিনেটর না, এটা হচ্ছে আপনার নিউমিনেটর। সরি নিউমিনেটর, হ্যাঁ হ্যাঁ sorry. আচ্ছা, এটার কনসেপ্টটা যেখান থেকে আসছে সেটা জানতে হলে আমাদেরকে একটা সূত্র জানতে হবে, ভাজ্য সমান সমান ভাজক কি কি জানি একটা সূত্র আছে। আমার কথা হলো কোনো দরকার নাই, শুনুন, আপনার ব্রেন যত ফ্রি রাখতে পারবেন, যত জিনিস কম মুখস্থ করে যাইতে পারবেন পরীক্ষার হলে, তত ভালো করতে হবে। সহজ কথা, আমি যদি আপনাদের কাউকে বলি যে 4 কে 3 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত থাকে, আপনারা কারোই কিছু দেখা লাগবে না, আপনারা যে কেউই এটা দেখে বলে দিতে পারবেন যে রিমাইন্ডার থাকবে হচ্ছে 1। আমি যদি বলি আপনি কেমনে করছেন, আপনি বলবেন যে 3 তাহলে আরো 1 এক্সট্রা থাকে তাহলে 1। কিন্তু আপনাদেরকে যদি আমি বলি যে ভাইয়া তাহলে 1 কে 3 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত থাকে, তখন দেখবেন যে আপনি বলতে পারতেছেন না। হ্যাঁ,
তাহলে আমার কথা হলো শুধু এই যে এক মানে সরি একটা যে ইস্যু আছে, এই একটা ইস্যু যদি আপনি জানতে পারেন তাহলে দেখবেন যে আপনার সবগুলো আপনি নিজেই করতে পারবেন। কিরকম? সেটা হলো যে যদি এরকম আমরা এটাকে বলে হচ্ছে লগ, এটাকে বলে হচ্ছে হর, যাই হোক আমরা এখন আর ওই বাংলা ইউজ করবো না। এটা হচ্ছে নিউমেরেটর, এটা হচ্ছে ডিনোমিনেটর। কোন সংখ্যাকে যদি ভাগ করতে যায় যদি দেখেন যে নিচের ডিনোমিনেটরটা বড় আসতেছে, উপরটা ছোট আসতেছে, তাহলে উপরে যেটা আছে সেটাই তার রিমাইন্ডার। হ্যাঁ, এটা আরো ক্লিয়ার হবেন। মনে করেন 15কে আপনি ভাগ দিচ্ছেন হচ্ছে 50 দিয়ে, তার মানে কি নিচের ডিনোমিনেটরটা বড়, তাহলে এটা রিমাইন্ডার হচ্ছে 15। সহজ কথা। এই একটা এক্সেপশনই আপনি পড়বেন, আর কোনো এক্সেপশন আপনি পড়বেন না। আপনাকে যদি আমি বলি 151কে 50 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত থাকে, আপনি ইজিলি বলতে পারবেন যে 1। কারণ আপনি কি করেন, যে হিসাব করেন যে 3 50-এ 150 আর থাকে 1, তাহলে এটা হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে? তাহলে এই সূত্র এগুলো মুখস্থ করতে যাবেন না, ব্রেন ফ্রি রাখেন আপনি। অনেক কিছু যেগুলো মুখস্থ করার দরকার আছে সেগুলো করবেন। এখন আমি যদি আপনাকে বলি যে 3কে 8 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার থাকে কত, আপনি বলতে পারতেছেন যে রিমাইন্ডার থাকতেছে হচ্ছে 3। আমি যদি বলি -3কে 8 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার থাকতেছে কত, আপনি তখন বলতে পারতেছেন না, কারণ একটা মাইনাস আসা ঝামেলাটা করতেছে। এটা কিভাবে করবেন আমি আপনাকে দেখাই দিই। যদি এরকম কখনো বলে যে -3/8 এইটার রিমাইন্ডার কত, আপনি যেটা করবেন, আপনি মনে করেন এটা পারেন না, কিন্তু আপনি পজিটিভটা পারেন। 3/8 এর রিমাইন্ডার হচ্ছে 3। ঠিক আছে? এটা আপনি পারেন, কিন্তু -3/8 এর ক্ষেত্রে যেটা করবেন, এইটা বের করার পরে 8 হইতে আর কত বাকি আছে? 5 বাকি আছে। তাহলে এইটার রিমাইন্ডার হইতেছে 5। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা ভাইয়া, এটা মাইনাস তো থাকবে, মাইনাস হ্যাঁ, মাইনাস থাকবে। মনে করেন এরকম ভাবে দিল যে -3/8 এইটার রিমাইন্ডার কত। এখন আপনি কি জানেন, আপনি 3/8 একটা বের করতে পারেন, শুধু মাইনাসের জন্য আপনি বের করতে পারতেছেন না। তাহলে আপনি কি করবেন, 3/8 একটাই বের করবেন। 3/8 এর রিমাইন্ডার হচ্ছে 3, তাই না? এটা তো জানেন আপনি। এখন এই মাইনাসটার ক্ষেত্রে যেটা হবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এই 3 থেকে 8 হইতে বাকি আছে কত? 5। তাহলে এইটার রিমাইন্ডার হবে হচ্ছে 5। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, এটা কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হইতেই হবে, কিছু করার নাই। না ভাইয়া, রিমাইন্ডার কি -5 হবে না, মানে এটা +5 হবে? রিমাইন্ডার হচ্ছে নাম্বার লাইনে ওই ডিসটেন্স, এন্ড ডিসটেন্স কখনো নেগেটিভ হয় না। আচ্ছা, ওইটা আমার কোশ্চেন ছিল যে না মাইনাসটা কি থেকে যাবে কিনা না না, মাইনাস রিমাইন্ডারের থাকবে না, সাথে। তো কারণ হচ্ছে আপনার রিমাইন্ডার হচ্ছে কাইন্ড অফ ডিসটেন্স। নাম্বার লাইনে 0 থেকে একটা সংখ্যার ডিসটেন্স কত, ডিসটেন্স কখনো 0 হয় না, মানে সরি নেগেটিভ হয় না। কারো কোনো কনফিউশন থাকলে বলেন, এটা মানে ক্লিয়ার হতে হবে। এটা কিন্তু আসে অনেক সময় দেখা যায়, এবং এটা অনেকেই ঝামেলা করে। আচ্ছা, আপনারা কেউ একজন তাহলে এই করে দেন, যেহেতু আপনাকে কিছু বলতেছেন না। মাইনাস ভাইয়া, ডিভাইজিবিলিটি তখন করব, ওই যে আমরা কতগুলি একটা ওই দিন যে একটা ম্যাথ করাই দিলেন, 100কে সম্ভবত 13 দিয়ে ভাগ করলে 7 13 91, আমি 7টা বের করেছিলাম। এখানে কি আরো একটা সংখ্যা অ্যাড করেই দিব? এইটার জন্য কি আরো একটা সংখ্যা অ্যাড করে দিব, মানে 8টা? আচ্ছা, ওইটা অন্য ইস্যু ভাইয়া, ওইটা অন্য একটা ইস্যু ছিল, ওটার সাথে এটাই করেন না, ওটা অন্য একটা এরকম issue। ভাগ থাকলে কি এরকম একটা অ্যাড করব সবসময়? ভাগ থাকলে এরকম কি একটা অ্যাড করব? ওই প্রবলেমটা আমার ঠিক মনে নাই। ওই প্রবলেমটা যখন আপনাদেরকে আমি এই প্রবলেমগুলো দিব, তখন ওই প্রবলেমটা আবার আসবে, তখন আমরা ওটা আবার দেখাই দেবো কাইন্ডলি। হ্যাঁ, আজ তো অনেক কিছু কভার করতে ওকে হবে, তো ভাইয়া, একটু আগাই আর কি। ঠিক আছে? জি জি জি, ওকে। আচ্ছা, এইটা বলেন তো, এটা রিমাইন্ডার কত? 6 7 না জানি না, কত? 7 স্যার 7 7 হ্যাঁ, সরি 7 কিভাবে করছেন? ওই যে পজিটিভটা আগে বের করছেন, পজিটিভটা হচ্ছে 4, তাহলে 11 হয়তো বাকি আছে 7, 4 নেগেটিভটা হবে হচ্ছে 7। হ্যাঁ। এটা কিন্তু অনেকে আপনার ওই যে আপনাদেরকে বলবে যে এই কোশেন্ট কি কি দিয়ে জানেন সূত্র বলবে, ভাই আমি সূত্র পারি না, মাপ চাই। হ্যাঁ, সামনে আগাই। এইটা তো মানে অ্যাটলিস্ট এই কনসেপ্ট জানা থাকলে আপনি ভুল করতে পারবেন না, এটা তো সহজ কথা। কিন্তু ওই সূত্র যদি আপনি একবার ভুলে যান, তাহলে পরীক্ষা হলে যায় কিছু মিলাতে পারবেন না। ঠিক আছে, সামনে আগাই। ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, ফ্যাক্টোরিয়ালের ইস্যুগুলো আপনারা জানেন যে যদি কোনোটাতে এরকম বলা থাকে যে যেমন 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 এর পরে যা আছে সবগুলো গুণ, 5 4 3 2 1। এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। এই 0 এর ক্ষেত্রেই আপনার সব ঝামেলাগুলো আসে হাজির হয়, বুঝছেন? অন্যগুলোর ক্ষেত্রে এত ঝামেলা আসে হাজির হয় না। আমি যদি আপনাদেরকে বলি যে 10 ফ্যাক্টোরিয়াল মানে কি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 10 × 9 × 7 × 5 যা আছে সিরিজ ধরে। ঠিক আছে?
ফ্যাক্টরিয়ালের অনেক প্রবলেম আসে মাঝে মাঝে, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত কারো কোনো ইস্যু নাই। আগাই। আচ্ছা, এইটা একটা কনসেপ্ট আমাদেরকে স্টার্টিং এ আমার ক্লাসে দেখাইছিল যে ট্রেইলিং জিরো কিভাবে বের করতে হয়। যদি এরকম একটা সংখ্যা বলে যে 32 ফ্যাক্টরিয়ালে ট্রেইলিং জিরো আছে কয়টা, মানে কতগুলা জিরো আছে এই সংখ্যাটার সাথে, এটা কিভাবে বের করতে হয় উনি বলছিলেন যে জিরোর জন্য দায়ী হইতেছে কি, আমি যেটা বলি জিরোর জন্য দায়ী হইতেছে 5 আর 2 যখন মাল্টিপ্লাই হয় তখনই আসলে জিরোটা জেনারেট হয়। দেখেন এখান থেকে 10 একটা জিরো জেনারেট হয়েছে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে 4 ফ্যাক্টরিয়াল, সাপোজ সরি 4 না 6 ফ্যাক্টরিয়াল, এটার কয়টা জিরো আছে, ঠিক আছে? আপনি যদি এই ফ্যাক্টরিয়ালটা করেন 6 ফ্যাক্টরিয়াল, দেখবেন 6 5 4 3 2 1, এখানে একটা 2 আছে, এখানে দুইটা 2 আছে, এখানে 2 আছে একটা, তার মানে এখানে একটা, দুইটা, এখানে একটা, তার মানে 4টা 2 আছে। তার মানে এই সংখ্যাটার টেইলিং জিরো কত এটা বার করার জন্য 2 কোনো একটা ভূমিকা পালন করে না, কারণ 2 আপনি অ্যাম্পল পাবেন, শুধু পাবেন না হলো 5। দেখেন এখানে 5 আছে একটা, পুরা এই 6 ফ্যাক্টরিয়ালের ভিতরে 5 আছে একটা, তার মানে ভাইয়া যে সূত্রটা দেখাইছিল সেটা হচ্ছে যে যা থাকবে সেটাকে 5 দ্বারা ভাগ করব, বা 5 এর স্কয়ার দ্বারা ভাগ করব, বা 5 এর কিউব দ্বারা ভাগ করব, যতক্ষণ মতো ভাগ যায়। তাহলে 6 কে আমরা 5 দ্বারা একবার ভাগ করতে পারি পুরোপুরি ভাবে, তার মানে এটা হচ্ছে ট্রেইলিং জিরো হচ্ছে একটা জিরো আছে এই 6 ফ্যাক্টরিয়ালের ভিতরে, ঠিক আছে? এই কনসেপ্ট থেকেই আপনার একটা দেখাইছিল যে 32 ফ্যাক্টরিয়াল, এটাকে 5 দ্বারা পূর্ণ সংখ্যা ভাগ করা যাচ্ছে একবার, 5 এরটা যখন হয়ে যাবে আপনি কি করবেন 5 এর স্কয়ার 25 দ্বারা ভাগ করবেন, একবার ভাগ করা যাচ্ছে, 5 এর কিউব আর ভাগ করা যাচ্ছে না, এটা বাদ। তাহলে এখানে 6 এখানে 1, তার মানে হচ্ছে এটাতে 7টা জিরো থাকবে। এটাতে কারো কোনো কনফিউশন আছে নাকি একটু বলুন তো? আচ্ছা, এটাতে কারো কোনো কনফিউশন নাই? এটা অবশ্য তেমনটা দেখি না, দেখছি হ্যাঁ একটা ইটিএস এর একটা কন্টেন্ট মধ্যে দেখছি এই জিনিসটা আসছিল, এটা তখন করতে অনেক ঝামেলা হয়েছিল, তবে এইভাবে করলে এটা অনেক সহজে করা যায়। আচ্ছা, এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টের কোনো মা বাপ নাই, বুঝতে পারছেন? এই কনসেপ্টটা আপনি জানতেই হবে। সেটা হচ্ছে ইউনিট ডিজিট ক্যালকুলেশন। হ্যাঁ, কিভাবে মনে করেন আমি যদি আপনারা বলি যে 7 এর স্কয়ার, এইটাতে ইউনিট ডিজিট আছে কত? ইউনিট ডিজিট বলতে আপনার যদি দুইটা ডিজিট থাকে বা তিনটা ডিজিট থাকে, তার ফার্স্ট যে ডিজিটটা আমরা এটা বলছি ইউনিট ডিজিট, ঠিক আছে? 7 এর স্কয়ার মানে কত? 49। তাহলে এটা ইউনিট ডিজিট কত? 9। আপনি ইজিলি বলে দিতে পারছেন। আমি যদি আপনাকে বলি যে 2 এর কিউব, সরি 2 এর কিউব না, মনে করেন 2 টু দি পাওয়ার 4, তার মানে কত? এটা মনে হয় 16 আসে, তার মানে এটা ইউনিট ডিজিট কত? 6। আপনি ইজিলি বলে দিতে পারছেন। কিন্তু যদি আমি আপনাকে সেই রকম একটা ডিজিট দিই যে 2 টু দি পাওয়ার 142, এইটার ইউনিট ডিজিট কত? তখন আপনি আর করতে পারতেছেন না, ঠিক আছে? ইস্যু তো এটাই যে যখন বড় একটা থাকে তখন আমরা করতে পারি না। তো এটা কিভাবে করতে পারবো সেটা হচ্ছে 2 এর পাওয়ার আমি যেটা বললাম 142, এটার ইউনিট ডিজিট কত? আমাদেরকে আগে যেটা করতে হবে এই 142 কে এমন একটা ফরম্যাটে আনতে হবে যেই ফরম্যাটে আমি at least মানে বুঝি যে এটা ইউনিট ডিজিট এত। তাহলে সেটার জন্য কি করব? দেখেন এটা আমরা সিরিজ বের করব। 2 এর স্কয়ার 2 মানে ইউনিট ডিজিট 2, সরি 2 এর স্কয়ার না, 2 টু দি পাওয়ার 1। 2 এর স্কয়ার 4, ইউনিট ডিজিট 4। 2 টু দি পাওয়ার কিউব, ইউনিট ডিজিট 8। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তার মানে ইউনিট ডিজিট 6। 2 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে 32, তার মানে ইউনিট ডিজিট 2। এই দেখেন এখান থেকে একটা রিপিটেশন তৈরি হয়েছে, এই যে একটা 2 পাইছিলাম, এই যে একটা 2 পাইলাম, এখান থেকে রিপিটেশন শুরু। তার মানে প্রথম 4টার ভিতরে কোনো রিপিটেশন নাই, পঞ্চমটাতে আসে রিপিটেশন আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? 142 কে 4 দ্বারা ভাগ করব, বুঝতে পারছেন? কারণ 4টার ভিতরে কোনো রিপিটেশন পাওয়া যাচ্ছে না। 4 দ্বারা ভাগ করলে কত হয়? 3 4 12, আর থাকতেছে 2, 4 5 20, 22, তার মানে আর থাকতেছে কত? এক্সট্রা থাকতেছে 2, তাই না? আপনার এটা করলে হচ্ছে 140 হয়, তার মানে এক্সট্রা থাকতেছে 2, তার মানে 2 এর স্কয়ার আমরা এটা ধরবো। 2 এর স্কয়ার মানে কি? 4। তাহলে এই 142 এর ইউনিট ডিজিট হবে 4। এটা না বুঝলে আমি আরো একটা एग्जांपल দিয়ে আবার বুঝাইতেছি, কিন্তু এটা মাস্ট বুঝতে হবে কারণ ইউনিট ডিজিট ক্যালকুলেশন গুলো আসে। আমি যদি বলি আপনার সাথে, হ্যাঁ 7 যেহেতু লিখছি, 7 টু দি পাওয়ার 29, এটার ইউনিট ডিজিট কত? আপনি যেটা করবেন 7 টু দি পাওয়ার 1 হচ্ছে 7,
7 টু দি পাওয়ার 2 হইতেছে ইউনিট ডিজিট, এটা হচ্ছে 49 বাট ইউনিট ডিজিট হচ্ছে 9। 7 এর কিউব হইতেছে আপনার 7 নং, এটার সাথে 49 এর সাথে 7 গুণ, তাই না? তাহলে 7 নং 63 3 6 4 7 28 আর 6 হলো 34 মনে হয়, 343 মনে হয়। তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 3। 7 টু দি পাওয়ার 4, তাহলে তখন ইউনিট ডিজিট হবে এটার সাথে 7 গুণ, তার মানে 21 এর 1, বাকিটা লিখলাম না। 7 টু দি পাওয়ার 5, তখন আবার ইউনিট ডিজিট এটার সাথে 7 গুণ হলে 7, তার মানে এখানেও একই কাহিনী, 4টার পরে রিপিট হচ্ছে। তাহলে 4 দিয়ে আমরা এটারে ভাগ করব, তাহলে কত আসে? 4 7 28, এক্সট্রা থাকতেছে 1, তার মানে 7 টু দি পাওয়ার 1 ও যা, তার ইউনিট ডিজিটও যা, 7 টু দি পাওয়ার 29 এর ইউনিট ডিজিট তাই। 7 টু দি পাওয়ার 1 এর ইউনিট ডিজিট হচ্ছে 7, তাহলে 7 টু দি পাওয়ার 29 এর ইউনিট ডিজিট হচ্ছে 7। এই কনসেপ্টটাতে কারো কোনো ইস্যু আছে? বলতে পারেন। আচ্ছা, কারো যদি কোনো ইস্যু না থাকে তাহলে আপনারা একটু কাইন্ডলি বলবেন 2 টু দি পাওয়ার 36 এইটার ইউনিট ডিজিট কত? ছয় 6 হবে ভাইয়া। কিভাবে বের করছেন বলেন তো? 36 কে 4 দিয়ে ভাগ করলে 4 নং 36 মিলে গেছে, তো মিলে গেলে লাস্ট ডিজিটটা আসবে আর কি। সিকোয়েন্সটা হচ্ছে 2486 লাস্ট হ্যাঁ। ডিজিট আসবে। আচ্ছা, হ্যাঁ, ভাইয়া যেটা বলছে ওটাই। কোন সময় যদি এরকম দেখেন যে এটাকে 4 দিয়ে ভাগ করলে সেটা বিভাজ্য হয়ে যাচ্ছে, তার মানে কি ওই যে আপনার সিকোয়েন্সের 4 নাম্বার ডিজিট সেটা আটকা পড়ে গেছে, তাই না? 4 নাম্বার ডিজিটটা কি ছিল? 2 এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2 স্কয়ার হচ্ছে 4, কিউবের ক্ষেত্রে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে হচ্ছে 16। তার মানে এই 2 টু দি পাওয়ার 36 ও যা, 2 টু দি পাওয়ার 4 ও তাই। তাহলে এটার ক্ষেত্রে ইউনিট ডিজিট ছিল 6, তাহলে এটা ইউনিট ডিজিট হবে 6 যদি কোনো ক্ষেত্রে 4 দ্বারা বিভাজ্য হয়ে যায়। তার মানে ফোর্থ যেই মানে সিরিজের ফোর্থ যেই ডিজিটটা ইউনিট ডিজিটটা ওইটাই হবে এর ইউনিট ডিজিট। ঠিক আছে, আমরা একটু সামনে আগাই। এখানে দেখবেন একটা সিরিজ দেওয়া হয়েছে 7 এর ক্ষেত্রে এবং পরে বলা হয়েছে 57 টু দি পাওয়ার 123 এর ইউনিট ডিজিট বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো 7 এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 4, তাহলে 123 এর 4 দ্বারা ভাগ করলে লাস্টে থাকছে কত? 123। 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 30 এ হইতেছে 120, তাহলে এক্সট্রা থাকছে হলো 3, তাই না? তাহলে 3 নাম্বার সিরিজটা হইতেছে যে এটা, তাহলে এটা ইউনিট ডিজিট 3। আশা করি এটা বুঝছেন, না? না বুঝলে বলতে পারেন, এটা বুঝতে হবে। ভাই 57 5 বাদ দিয়েছেন কেন? শুধু 7 নিয়ে কাজ করছেন, ও আচ্ছা, 5 কি? 5টা লাগে না ভাই, ইউনিট ডিজিটটা এই যে এইটা আসলে ডিটেক্ট করবে এটার ইউনিট ডিজিট কি হবে, বুঝতে পারছেন? লাস্টে যে সংখ্যাটা থাকে, যেমন 23 এর যদি আমি বলি 23 টু দি পাওয়ার 2, এটা ইউনিট ডিজিট কত? এটা ডিটেক্ট করবে হচ্ছে 3, 2 এর কোনো রোল নাই। এটা শুধুমাত্র এটা ক্ষেত্রে না, সবগুলোর ক্ষেত্রে। এটা আমি আপনাকে এক্সপ্লেইন করে দিতে পারি, কিন্তু আমার কোনো সময় নাই, অনেক কিছু কভার করা লাগবে। হ্যাঁ, মূল কথা হচ্ছে এটা এই 5 এর কোনো রোল নাই এখানে। আচ্ছা, ইউনিট ডিজিটের একটা প্যাটার্ন, আপনারা প্যাটার্নটা পাই যাবেন স্লাইডে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা ইন্টিজার প্রবলেম শেষ করছি। হ্যাঁ, তাহলে ইন্টিজার ইস্যুগুলো এখানে শেষ। বলেন কারো কোনো ইস্যু আছে কিনা? কারো কোনো ইস্যু না থাকলে সামনে আগাবো। মোটামুটি ইন্টিজারে এই জিনিসই ঘুরে ফিরে আসে। হ্যাঁ, বলেন ইউনিট ডিজিটের ইস্যুটা আরেকবার বলবেন? ইন্টিজার কি বুঝেন নাকি সেটা বলেন। আপনি 4 দিয়ে কেন ভাগ দিচ্ছেন? এটা আমি আচ্ছা, এটা বুঝিনি। 4 দিয়ে ভাগ করছে কেন আপু? 4 একটা প্যাটার্ন, দেখেন প্যাটার্নটা কিরকম, ইউনিট ডিজিটের একটা প্যাটার্ন কিরকম। 7 টু দি পাওয়ার 1 7, 7 টু দি পাওয়ার 2 9 ইউনিট ডিজিট, মানে ইউনিট ডিজিটের কথা আমি বলতেছি। 7 টু দি পাওয়ার 3 ইউনিট ডিজিট 3, 7 টু দি পাওয়ার 4 ইউনিট ডিজিট 1। আবার দেখেন 5 থেকে আবার রিপিট হচ্ছে 7, এই যে 7931 7931, এটা আবার 4 বার পরে এসে আবার রিপিট হচ্ছে। এই জন্য এই 4টাকে আমরা একটা ইউনিক একটা জিনিস হিসেবে ধরছি যে এই 4টার পরে এসে রিপিটেশন হয়। এখন আপনি যদি 9 নাম্বার প্যাটার্নটা বের করতে চান তাহলে কি হবে? 9 নাম্বার প্যাটার্নটা হবে হলো 4টা গেল, এই যে
4 4 8, আমি যদি এটাকে 4টা প্যাটার্ন ধরি তাহলে 4 দুগুণী 8, মানে এখানে থেমে গেল, x এ থাকলো 1, এইখানে আসে আবার রিপিটেশন আছে, তার মানে ইউনিট ডিজিট হবে 7। বুঝতে পারছি আপু? হুম আপনি জি। কনফিউশন থাকলে এখন আবার বলেন, সমস্যা নাই, কিন্তু এটা কনসেপ্টটা কিন্তু লাগবে। মানে বিষয়টা হচ্ছে আপনার রিপিটেশনটা 7 এর ক্ষেত্রে মানে 4 বার পরে আসতেছে আর কি, শুধুমাত্র মনে হয় 3 আর 4 এইসব ক্ষেত্রে আর কি এইটা হয়। সিরিজটা একটু দেখেন, সিরিজটা দেখে দেখবেন যে রিপিটেশনটা সবার ক্ষেত্রে মোটামুটি 4, শুধুমাত্র আচ্ছা সিরিজটা একবার একটু দেখি, আমি যেটা বলবো। উম, আচ্ছা এই হচ্ছে সিরিজ, দেখেন 2 এর ক্ষেত্রে রিপিটেশন 4টার পরে এসে রিপিটেশন হবে, 3 এর ক্ষেত্রে 4টার পরে আসে, 4 এর ক্ষেত্রে দেখেন 2টা পরে এসে রিপিটেশন। হুম 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 4, 4 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে ইউনিট ডিজিট 16, আমি এক লিখলাম না 4, 4 টু দি পাওয়ার কিউব মানে কি 64, ইউনিট ডিজিট কত 4, তার 4 মানে রিপিটেশন হচ্ছে 2 বার। তাহলে আপনারা যদি এরকম কোন একটা সংখ্যা বলেন যে 4 টু দি পাওয়ার 27, এটা ইউনিট ডিজিট কত, আপনি এইটাকে 2 দিয়ে ভাগ দিতে। 2 দিয়ে ভাগ করবেন, 2 দিয়ে ভাগ করলে হয় 13 দুগুণী 26, এক এক্সট্রা থাকে, তার মানে আপনি ধরে নেবেন এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 1 এর যে ইউনিট ডিজিট, এটা ইউনিট ডিজিট সেম। আচ্ছা বুঝতে পেরেছি ভাইয়া আবার। জি জি থ্যাংক ইউ। এবার সামনে আগাই। আচ্ছা আমাদের পরের টপিকটা হচ্ছে ফ্র্যাকশন। হ্যাঁ, এইটাতে আমরা কভার করব ফ্র্যাকশন, ডেসিমাল, পার্সেন্ট, রেশিও। ফ্র্যাকশনের আপনারা সবাই জানেন, উপরেরটারে বলে নিউমিনেটর, নিচেরটারে বলে ডিনোমিনেটর, মানে লব আর হর, এই বাংলা টাংলা বাদ দেন, বাংলা বলেন না। যেটার ক্ষেত্রে নিউমিনেটর ছোট, ডিনোমিনেটর বড়, সেটাকে বলে প্রপার ফ্র্যাকশন। যেটার ক্ষেত্রে নিউমিনেটর বড়, ডিনোমিনেটর ছোট, সেটাকে বলে ইমপ্রপার ফ্যাক্টর। আর একটাকে বলে মিক্সড ফ্যাক্টর, সেটা হচ্ছে যদি এরকম হয় যে 7 আর হচ্ছে 3 কে দিয়ে যদি ভাগ করি তাহলে হয় কত 3 দুগুণী 6, এই যে এরকম একটা জিনিস হয়, এইটাকে বলে মিক্সড ফ্যাক্টর। তার মানে মিক্সড ফ্যাক্টরের ভিতর থাকে একটা ইন্টিজার আর থাকে হচ্ছে একটা প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, এগুলা বেসিক জিনিস, এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না, সামনে আগে। আচ্ছা এইখানে দেখেন অনেক কিছু আছে, একবার করে দেখেন। সেটা হলো আপনার 3/4, এই যে যেই ফ্র্যাকশনটা আছে, আর 9/12 একই জিনিস, কারণ কি এটা আবার ভাগ করা যায় 3/4, তার মানে এটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট আপনার এই কি বলে ফ্র্যাকশন আর কি। আর এইটা একটা জিনিস দেখেন, রেসিপ্রোকাল, কোনো ফ্র্যাকশনের যদি বলে যে এটা রেসিপ্রোকাল কত, রেসিপ্রোকালটা মানে হচ্ছে জাস্ট এটা ফ্লিপ করে দিবেন, নিউমিনেটরটা ডিনোমিনেটরের জায়গায় দিয়ে দিবেন, ডিনোমিনেটরটা নিউমিনেটরের জায়গায় দিয়ে দিবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার রেসিপ্রোকাল ওয়ার্ডটা আপনারা পাইতে পারেন আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে মাল্টিপ্লাই করার ক্ষেত্রে আপনার একদম সহজ, আপনার ওই ফ্র্যাকশন গুলো মাল্টিপ্লাই করার ক্ষেত্রে উপরে দ্বারা গুণ করে দিবেন, নিচেরটা গুণ করে দিবেন। মজার বিষয় হচ্ছে যদি আপনারা কখনো বলে যে 7 টু দি পাওয়ার মানে সরি 7 ডিভাইড বাই 11 ভাগ হচ্ছে 2 ডিভাইড বাই 9, এইটার ডিভিশনটা কি হবে? ডিভিশন যদি আপনারা বলো যেটা করবেন, এটারে গুণ করে এটারে ফ্লিপ করে দিবেন 9/2, এরপরে গুণ করবেন। আচ্ছা এই স্লাইডে মনে হয় বুঝতে একটু সমস্যা হচ্ছে, সামনের স্লাইডে দেখি সাদা কোনো জায়গা আছে কিনা। আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হলো কোন ফ্র্যাকশনকে যদি আপনার ভাগ করতে বলে যে 2 ডিভাইড বাই 11 ভাগ হইলো 3 ডিভাইড বাই 9, আপনি যেটা করবেন প্রথমে 3 ডিভাইড বাই 9, এই যে রেশিওটা আছে এটা ফ্লিপ করে ফেলবেন, তাহলে হবে কত 9 ডিভাইড বাই 3, তারপর এটা গুণ করে দিবেন, সহজ কথা। এটা মানেও যা আর এই ভাগ করা মানেও তাই। এইবার একটা কনসেপ্টে আসেন, এই কনসেপ্টটা অনেক জায়গায় আসে, কিছু কিছু ক্ষেত্রে কিছু ফ্র্যাকশন দিয়ে বলে, যেমন আমি যদি লিখি 3/4, 5/7, 8/7, এই ফ্র্যাকশন গুলোর ভিতর যদি বলে যে কোনটা বড়, তারপর কোনটা, তারপর কোনটা ছোট, এরকম যদি বলে, সেক্ষেত্রে আমরা কিভাবে ডিটারমাইন করবো? দেখেন কিভাবে করবো। প্রথমে যে কোনো দুইটা নিবেন, ঠিক আছে, মনে করেন আমি এই দুইটা নিলাম, এটার আড়াআড়ি গুণ করবেন, কত হয় 3 সাথে 21, এটার আড়াআড়ি গুণ করবেন, কত হয় 4 5 20, তার মানে 21। এই যে এই ফ্র্যাকশনটা হচ্ছে বড় আর এই ফ্র্যাকশনটা হচ্ছে এটা থেকে ছোট। হ্যাঁ এই যে এখানে দেখেন একটা ফ্র্যাকশন দেওয়া আছে 11/13 আর 17/19,
কি করছে 19 রে 11 দিয়ে গুণ করছে আসছে হচ্ছে 209, 13 রে 17 দিয়ে গুণ করছে আসছে হচ্ছে 221, তার মানে এটা হচ্ছে বড়, এই ফ্র্যাকশনটা বড়। এটাতে কারো কোনো ঝামেলা থাকলে বলতে পারেন, কারো কোনো ইস্যু আছে? মানে মূল কথা হলো যে দুইটা ফ্র্যাকশন দিলে যদি বলে যে এটা কোনটা বড় কোনটা ছোট, যেটা করবেন এইটা এটা আড়াআড়ি গুণ করবেন, তাহলে এটা আড়াআড়ি গুণ করলে 3 গুণ 6, এটা এটা আড়াআড়ি গুণ করবেন 4 নং 36, তার মানে এই সাইডটা বড়, তার মানে এই ফ্র্যাকশনটা বড়। আচ্ছা, যদি মাল্টিপল ফ্র্যাকশন দেয় এবং যদি বলে যে কোনটা বড় কোনটা ছোট, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে যেটা করবেন, এই যে যেই ডিনোমিনেটর গুলো আছে প্রত্যেককে এমন একটা ডিজিট দিয়ে গুণ করবেন যাতে সবার ডিনোমিনেটর সেম হয়। যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটাই দেখাই। এখানে এক্সাম্পল দেওয়া আছে 7/9 বড় নাকি 4/5 বড় নাকি 8/45 বড়। কি করছে 8/45 এর মতো বানানোর জন্য এখানেও 5 দ্বারা গুণ করছে, এখানেও 5 দ্বারা গুণ করছে, এরাও 5 দ্বারা, সরি এরা 9 দ্বারা গুণ করছে, এরা 9 দ্বারা গুণ করছে, তাহলে কত হয় 535, নিচে আসে 45, আর এটা হলো 36, এটা আসে 45, এটা আসে 8/45। এখন যেটা করবেন দেখেন 36/45 এই ফ্র্যাকশনটা সব থেকে বড়, কারণ এটার নিউমারেটরটা বড়। তারপরে হচ্ছে এইটা 35/45, তারপরে হচ্ছে এইটা 8/45। ঠিক আছে, এটা স্লাইড দেখলে আপনারা করতে পারবেন, আর না পারলে পরে একবার দেখাই দিন। আচ্ছা, এখানে একটা টিপস, এটা বাইরের ক্লাস থেকে নেওয়া, সেটা হলো যদি কোনো ফ্র্যাকশনে দেখেন এরকম যে নিউমারেটর গুলা আস্তে আস্তে বাড়তেছে, তার মানে বুঝবেন যে ওই ফ্র্যাকশনের মান আস্তে আস্তে কমতেছে। এটা রেসিপ্রোকালের ইস্যু, আপনারা রেসিপ্রোকাল সবাই জানেন। যে আমি যদি বলি যে x রেসিপ্রোকাল 1/y, তার মানে y এর মান যত বাড়বে x এর মান তত কমবে, কারণ এটা হচ্ছে আপনার ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, ইস্যুটাও এরকম যে যদি কখনো এরকম দেখেন যে উপর নিচের ডিনোমিনেটর গুলো সেম আছে কিন্তু উপরের নিউমারেটর গুলো আস্তে আস্তে বাড়তেছে, তার মানে এই ফ্র্যাকশনটা যেই ফ্র্যাকশনটা বাড়বে সেটার মান হচ্ছে বড় হবে। এটা কার কোনো কনফিউশন আছে? আচ্ছা, সামনে আগাই। আচ্ছা, ডেসিমাল, ডেসিমাল থেকে অনেক সময় আসে, অনেক সময় না, ডেসিমাল আপনার একটা টপিক তো এখান থেকে প্রবলেম আসে। ডেসিমালের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা ভুল করা, যেমন আমিও মনে রাখতে পারি না, আমি অনেক সময় উল্টাপাল্টা করে ফেলি, সেটা হলো 10th ডিজিট কোনটা আর 10th ডিজিট কোনটা। ঠিক আছে, এটা কে কিভাবে মনে রাখেন? একটু কারো কেউ একটু শেয়ার করেন তো কিভাবে মনে রাখেন। আমি মনে রাখি ভাই যে ইউনিটটা সবার মনে থাকে, ইউনিটের সাথে টিএইচ নাই, তার মানে হচ্ছে ইউনিটের এদিকে যত যাব সবগুলো হচ্ছে টেন্স, আর এগুলো যদি টিএইচ থাকে তাহলে এই কনফিউশনটা দূর হয়ে আমি যাবে। আমি এইভাবে মনে রাখি ভাই, বুঝছেন? মানে ভাইয়া যেটা বলছে সেটা আমি বলি। ভাইয়া যেটা বলে যে ইউনিট ডিজিট, এটা তো শুধুমাত্র একজনেরই আছে, আর বাকি জনের ক্ষেত্রে টি এই যে লাস্টে টিএইচ আছে অথবা শুধু এস আছে। ইউনিট, ইউনিট দিয়ে ভাইয়া যেটা মনে রাখে যে এই বাঁ সাইডে যেগুলো হবে সবার সাথে একটা এস যোগ হবে। আর 10th, এই দশমিকের পরে আমরা জানি যে এটা বলা হচ্ছে মানে এই যা আছে 10th 100th এরকম। হ্যাঁ, এটা থেকে কিরকম প্রবলেম থাকে, যেমন এখানে একটা প্রবলেম হচ্ছে যে এটাকে ভাগ করলে 1000th ডিজিট কত হবে। এটা যেটা করবেন আপনি সরাসরি ক্যালকুলেটরে ভাগ করে দিবেন, অথবা আপনি যদি এটা নরমালি ভাগ করতে পারেন করবেন, করার পরে যা আসবে 1000th ডিজিট মানে বোঝাচ্ছে এই দশমিকের পরে 3 নাম্বার যে ঘরের যে ডিজিটটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। এটা ক্ষেত্রে মনে হয় অ্যান্সার হবে সম্ভবত 1 হইতে পারে নাকি আমি জানি না, আমার কাছে মনে নাই আর কি, করে দেখেন আপনারা। আচ্ছা, ডেসিমালের ক্ষেত্রে এই জিনিসটা জানতে হবে, এই কনসেপ্টটা অনেকে মিস করে ফেলেন, সেটা হইতেছে টার্মিনেটিং ডেসিমাল। টার্মিনেটিং ডেসিমাল বলতে কি বোঝায়, যে আমি যদি বলি আপনারা মনে হয় জানেন যে এরকম যদি হয় যে 1.8123 এরকম ভাবে চলতেছে 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 চলতেই আছে, এরকম একটা জিনিস বলুন তো পাই। পায়ের মান দেখবেন যে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখি যে 22/7, কিন্তু পায়ের যে মান এটা কিন্তু মানে জীবনে লিখে শেষ করা যাবে না। এটা কি আপনারা জানেন? পায়ের যে অ্যাকচুয়াল ভ্যালু যে 3.14 কি কি জানি চলতেই থাকে চলতেই থাকে। তো যেই ডেসিমাল গুলো এরকম চলতেই থাকে ওইটাকে বলা হচ্ছে, ওটার কি জানি একটা নাম আছে জানি। আর টার্মিনেটিং মানে কি, যে না এটা একটা সময় আপনার ইরেশনাল নাম্বার বলে, ইরেশনাল নাম্বার। হ্যাঁ, ইরেশনাল বলতে পারেন। আরেকটাই আছে কি রিপিটিং ডেসিমাল না কি জানি বলে আর কি,
এরপরে স্লাইডে রিকারিং ডেসিমাল। রিকারিং এরকম বলে। হ্যাঁ হ্যাঁ। আর টার্মিনেটিং মানে কি, যে ওইটা শেষ হয়ে যাবে, ওইটা মানে আর মানে চলমান থাকবে না আর কি, ওইটা একটা জায়গায় শেষ হয়ে যাবে, যেমন 22.45 তার মানে কি শেষ। তাহলে টার্মিনেটিং ডেসিমাল এটা হবে কি হবে না সেটা বোঝার একটা বড় উপায় হইতেছে, টার্মিনেটিং ডেসিমাল আসলে তখনই আসে যখন আমরা কোনো একটা সংখ্যাকে 10 দ্বারা ভাগ করি। বুঝতে পারছেন? কোনো একটা সংখ্যাকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, তার মানে কি 10 এর ভিতর কি আছে, 5 আর হলো 2, ঠিক আছে? এখানে 5 অথবা 2 যদি কোনো একটা সংখ্যার মানে ডিনোমিনেটরে যদি 5 অথবা 2 থাকে, তাহলে বুঝতে হবে যে ওইটা আপনার টার্মিনেটিং, মানে ওটা মানে এই কমপ্লিট হয়ে যাবে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেখালে বুঝবেন, এইভাবে হয়তো বুঝবেন না। যদি আমি বলি যে 45 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, টার্মিনেটিং ডেসিমাল, কারণ এটার ভিতরে 5 আছে আর হলো 2 আছে, ঠিক আছে? যদি এরকম হইতো 45 কে আমি 27 দ্বারা ভাগ করতেছি, না 27 না, 27 দ্বারা ভাগ করলে তাহলে কত হয়, 9 দিয়ে যদি করি 5 নং 45, 3 নং 7, আচ্ছা এই যে 5/3, এটার নিচে কোনো 5 ও নাই 2 ও নাই, তার মানে এটা টার্মিনেটিং ডেসিমাল না। এটা তো আপনারা একটা ক্যালকুলেটরে দেখতে পারেন, 5 রে 3 দ্বারা ভাগ করলে একটা সংখ্যা চলতেই থাকবে আর কি। এই কনসেপ্টটা থেকে কিভাবে পয়েন্ট আসে দেখেন, এখানে বলতেছে যে 10 রে 189 দিয়ে ভাগ করছে, এটা কি টার্মিনেটিং কিনা? এটা টার্মিনেটিং না, কারণ হচ্ছে এটার ভিতরে এই যে এরকম একটা 7 পাইছে, 9 পাইছে, মানে এই যে 149 এর ভিতরে, সরি 189 এর ভিতরে 7 9 3, আবার 196 এর ভিতরে 4 পাইছে 49, তার মানে এটা তো 7 পাবে। 225 এর ভিতরে 5 পাইছে 45 পাইছে, তার মানে কি 9 আছে, তার মানে টার্মিনেটিং না। 244 ছিল, এইখানে দেখেন 128 এর ভিতরে আপনি যদি 128 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করেন, দেখবেন যে 2 পাবেন, 2 ছাড়া আর কিছু পাবেন না, 2 টু দি পাওয়ার 7, তার মানে এইটারা যদি আমি ভাগ করি একটা না একটা সময় এটা টার্মিনেটিং, মানে আপনার এটা শেষ হয়ে যাবে আর কি, মানে দশমিকের পরে ঘরগুলো শেষ হয়ে যাবে, এটা এই জন্য বলে টার্মিনেটিং ডেসিমাল। এই কনসেপ্টটা হয়তো অনেকে বুঝতেছেন না, তা বুঝলে আবার একটু দেখে নিন স্লাইডটা, তাহলে বুঝতে পারবেন, সমস্যা নেই। না এটা ক্লিয়ার হয়নি। এটা হচ্ছে এতক্ষণ তো দেখলাম যে 10 দিয়ে ভাগ করলে, এখন আবার 2 দিয়ে ভাগ করলে কেন? আচ্ছা, মানে 10 দিয়ে ভাগ করলাম কেন, টার্মিনেটিং কিনা সেটা মানে ডিফাইন করার একটা ভালো জিনিস হচ্ছে 10, দেখছেন এটা দেখেন 1.5, তাই না? আমি যদি বলি যে এটা টার্মিনেটিং কিনা, মানে শেষ হয়ে যাবে কিনা, 10 দিয়ে ভাগ করলে বা 100 দিয়ে ভাগ করলে আপনি এটা বুঝতে পারবেন। যদি বলি 100 দিয়ে ভাগ করেন তাহলে কি হবে, 225 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, সম্ভবত 2.25 আসে। তার মানে এটা কি আসলে টার্মিনেটিং কিনা তার ডিপেন্ড করে হচ্ছে নিচে 10 দ্বারা ভাগ হতেছে কিনা। মোট কথা 10 কে আর একটু ভাগ করেন, মানে সেই জিনিসটা শুধু 5 দ্বারা ভাগ হতেছে কিনা। ওইটা ক্লিয়ার, আমি বলতেছিলাম 2 দিয়ে ভাগ করে টার্মিনেট হয়ে গেল, সেটা বলতেছিলাম। আচ্ছা, মানে শুধু 5 অথবা শুধু 2 থাকলেও সেটা টার্মিনেটিং, শুধু 5 অথবা শুধু 2। ভাই কি বুঝতে পারছেন? মানে আমার হচ্ছে ডিনোমিনেটরের প্রাইম ফ্যাক্টরাইজেশনে যদি অনলি 2 আসে, হ্যাঁ, আর সেটা যদি টার্মিনেটিং। অনলি 5 আসে তাহলে হবে, হ্যাঁ অথবা 5 আর 2 যদি আসে হ্যাঁ হ্যাঁ 5 আর 2, একসাথে তাহলে কিন্তু এর হবে। সাথে যদি অন্য কোনো ডিজিট আসে, যেমন 3 আসলো আবার 2 আর 5 ও আছে, তাহলে এটা টার্মিনেটিং না। শুধু 2 আসতে হবে, আচ্ছা অথবা শুধু 5 আসতে হবে, অথবা শুধু 5 আর 2 আসতে হবে, আর কিছু থাকে যাবে না। ওকে, এখন তো মনে ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এইটাকে বলে রিপিটিং ডেসিমাল। হ্যাঁ, রিপিটিং কেন, এই যে আপনারা অনেক সময় দেখবেন এই যে একটা বার দিয়ে দেয়, যেমন পয়েন্টের পরে 3 এর বার, এই বার মানে কি জানেন, এটা চলতেই থাকবে। যদি কোনো এরকম বলে দেয় দশমিকের পরে যে 75 এর উপর বার, তার মানে 75 চলতেই আছে। হ্যাঁ, আবার যদি কোনো সময় বলা যায় এরকম 3টার উপর যদি বার দিয়ে দেয়, তার মানে এটা রিপিট হবে 245 এরকম রিপিট হতেই থাকবে, এটাকে বলে রিপিটিং ডেসিমাল। আচ্ছা, এই যে মূল বিষয় চলে আসছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় দেখবেন, এই জিনিসগুলো থেকে পয়েন্ট আসে। আপনাকে যদি বলে যে 37% এটাকে ডেসিমালে কনভার্সন করেন, কি করবেন, পার্সেন্ট আছে মানেই হইলো পার্সেন্টটা বাদ দিয়ে এটার 100 দিয়ে ভাগ করে দিবেন, সহজ কথা। যার সাথে পার্সেন্ট দেখবেন সাথে সাথে পার্সেন্টটা বাদ দিয়ে 100 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে সেটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে ডেসিমালে। আর ভাইস ভার্সা হইলো, যদি কোনোটাতে ডেসিমাল দেওয়া থাকে, যদি বলে যে এরকম ডেসিমাল দেওয়া আছে, এটারে পার্সেন্টে কনভার্ট করেন,
তাহলে কি করবেন, এটার সাথে 100 দিয়ে গুণ করে দিবেন। বুঝতে পারছেন? যে আপনাকে যদি 37টা যদি বলে যে 37% ডেসিমাল এই করেন, তাহলে আপনি সরাসরি ডেসিমাল পার্সেন্টটা বাদ দিয়ে 100 দিয়ে ভাগ করে দিবেন। আর যদি বলে যে এইটাকে পার্সেন্টে কনভার্ট করেন, তাহলে এটার সাথে 100 দিয়ে গুণ করে দিবেন। ঠিক আছে? তো হচ্ছে সহজে মনে রাখার টেকনিক। সামনে আসি, আরো অনেক কিছু আছে। এই যে কনভার্সন গুলো আপনাকে দেখানো হয়েছে যে পার্সেন্টেজ, এটা এটা আরো সহজে বুঝবেন যে পার্সেন্টেজ আছে, ডেসিমালে থাকলে কি করবেন, ডেসিমালটা পার্সেন্টেজটা বাদ দিয়ে 100 দিয়ে ভাগ করে দিবেন। আর এই যে সব 100 দিয়ে ভাগ করে দিবেন, পার্সেন্টেজ বাদ দিয়ে, সব পার্সেন্টেজ বাদ দিয়ে 100 দিয়ে ভাগ করে দিবেন, ডেসিমালে কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ডেসিমাল থেকে কিভাবে ফ্র্যাকশন, তার মানে 100% 100 দিয়ে গুণ করে দিবেন, সহজ কথা। তারপর হচ্ছে পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশনে যাবেন, এটা তো ডিটেইলসে বলার কিছু নাই। সেটা হলো আপনি কি করবেন, পার্সেন্টেজ যদি থাকে এটার ফ্র্যাকশন করার জন্য আপনি এটার আগে ফ্র্যাকশন বানায় নেবেন, এই যে 100 দিয়ে ভাগ করে নেবেন, তারপরে এটা একটু সিম্পলিফাই করবেন, তাহলে এটা হয়ে গেল ফ্র্যাকশনের ডিভিশন। এই যে কনভার্সন গুলো আছে, কনভার্সন গুলো কিন্তু জানতে হবে, তা নাহলে কিন্তু ঝামেলা আছে, আপনি পয়েন্ট করতে পারবেন না। আচ্ছা, এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলাটার উপর একটু নজর দেন। হ্যাঁ, এই ফর্মুলাটা যদি আপনি একবার ক্যাচ করতে পারেন, আপনি অনেক কিছু ক্যালকুলেশন করতে পারবেন। ঠিক আছে? পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু পার্ট ডিভাইড বাই হোল ইনটু 100। পার্ট আর হোল এই কনসেপ্ট হলো কিরকম, আমি যদি বলি 3/8, তার মানে এটা হচ্ছে 8, মানে 8 ভাগের 3 ভাগ, তার মানে মোট হইলো আমার 8, তার হইতেছে 3 ভাগ, এই জন্য 3টাকে বলে পার্ট আর এই 8টাকে বলা হচ্ছে হোল। হ্যাঁ, এখন আপনি এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটাকে মুখস্থ রাখতে পারেন যে পার্সেন্টেজ সমান সমান পার্ট ডিভাইড বাই হোল ইনটু 100, তাহলে আপনি যে কোনো কনভার্সন করতে পারবেন। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। দেখেন আপনাদেরকে কিন্তু সব সূত্র মনে রাখতে বলি না, কিন্তু এটা মনে রাখতে হবে, কারণ এটা মনে রাখলে ঝামেলা আছে। সামনে দেখেন, দেখা দিচ্ছি, এই যে এখানে দেখেন বলছে হোয়াট ইজ 60% অফ 60, আমাদের মানে এটা কি ছিল, পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু পার্ট ডিভাইড বাই হোল ইনটু 100। তাহলে হোয়াট ইজ 60%, তার মানে বোঝাইতেছে 60, হোয়াট ইজ 60% অফ 60, মানে 60-এর 60% কত, তাই না? তার মানে এখানে টোটাল কত, টোটাল হইলো 60, এখানে পার্ট বের করতে বলছে, তার মানে পার্ট হইলো 60 ইন্টু 60 ডিভাইড বাই 100, এটা একটা কাটা, এটা একটা কাটা, 36। আপনি বলতে পারেন, এখানে অনেকে বলতে পারেন যে ভাইয়া এইভাবে মনে রাখার থেকে সুবিধা হইলো অফ মানে হইলো গুণ, আর এই যে এই সেই এইভাবে বলতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের এগুলো সবই ঠিক আছে, কিন্তু একটা সূত্র দিয়ে যদি আপনি সিম্পলিফাই করেন, তাহলে আপনার এগুলো করা অনেক ইজি। যেমন 52, এখানে বলছে 52 ইজ 40% অফ হট নাম্বার, কত নাম্বারের, সরি 52 কত ই, তাহলে আমরা যদি ওটা ইকুয়েশনটা বসাই, পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু পার্ট ডিভাইড বাই হোল ইনটু 100, তার মানে আমার এখানে চাচ্ছে কি 40%, কোন নাম্বারের 52টা 40%, তার মানে আমার এখানে চাচ্ছে হইলো আপনার এই যে হোলটা চাচ্ছে, পার্ট দেওয়া আছে 52, এখানে আমরা জানি 100, তার মানে হোল হইতেছে 52 ডিভাইড বাই 40 গুণ হচ্ছে 100, এই শূন্য কাটা, 4×52 130। বুঝতে পারছেন? এটা এই পর্যন্ত কারো এইটাই কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন, এটা কিন্তু জানতে হবে, এর দরকার হয় এটা 5 মিনিট এখানে থাকবে। কারো কোনো কনফিউশন আছে কনভার্সন গুলো, কনভার্সন জানতে হবে, কনভার্সন না পারলে কিন্তু সামনে কিছু পাবেন না। কারো কোনো কনফিউশন? কি হলো, আমি কি একা একা কথা বলতেছি নাকি? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, আসি, সমস্যা নাই। আচ্ছা, ভয় পাই যে আমি আবার একা একা কথা বলছি কিনা। আচ্ছা, আচ্ছা,
ভাইয়া এখানে 60% অফ 60 হ্যাঁ আর 52 ইজ 40%। হ্যাঁ দুইটার মধ্যে আমি জানি না, আমি যখন প্র্যাকটিস করেছিলাম আমার কাছে মনে হয়েছে যে যদি এরকম চায় যে 60% অফ 60 তাহলে 60 ডিভাইডেড বাই 100 ইনটু 60 জিনিসটা আচ্ছা এরকম, মানে পার্সেন্টটা আগে থাকলে হ্যাঁ আপনি ওই ওই জিনিসটাকে ক্যালকুলেশন করে আসতেছেন ওই সূত্র মতে, এটা হচ্ছে পার্সেন্টেজ, এটা তো ঠিক আছে তাই না? হুম, আর যদি সংখ্যা থাকে সেক্ষেত্রে আমি ডিভাইড আচ্ছা করেছি আচ্ছা, ওটা অনেক অনেক নাকি ভাবে মনে এরকম? রাখে। হ্যাঁ আমি আপনার সাথে একমত আপু, ওটা অনেক অনেক ভাবে মনে রাখে, অফ দিয়ে আচ্ছা অনেকে সরাসরি গুণ করে দেয় আর কোনো চোখ বুঝে কিছু দেখে না। আমি আপনাকে যেটা বলি ওই সূত্র মতে এই 60টা হচ্ছে পার্সেন্টেজ, এটা তো ঠিক আছে তাই না? জি জি বলতেছে হোয়াট ইজ, মানে কত 60% অফ 60, তার মানে এই 60 কত, তার মানে এটা হচ্ছে হোল, আপনাকে বের করতে বলছে পার্ট। তার মানে আপনি সূত্রটা হুম বসাবেন পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু পার্ট ডিভাইড বাই হোল ইনটু 100। 100। আচ্ছা ঠিক আছে। এরপর ক্যালকুলেশন করেন, পেরে যাবেন। 52 40% কোন নাম্বারের, তার মানে 52 হতেছে পার্ট, এটা হতেছে পার্সেন্টেজ, এটা হতেছে আপনার হোল, ওহ, বসায় দিন পেরে যাবেন। 18 ইজ হট পার্সেন্টেজ, তার মানে এখানে পার্সেন্টেজ বের করতে বলছে, 18 হতেছে পার্ট, 45 হতেছে হোল। হুম হোয়াট ইজ 50%, মানে পার্সেন্টেজ দেওয়া আছে 128 এর 50%, হোয়াট ইজ 50% অফ 128। পার্সেন্টেজ আচ্ছা পার্সেন্টেজ এই 50% এর এই জিনিসটা হইতেছে, একটু সামনে আসেন একটা ট্রিক্স দেখাবো, এই 50% গুলো কেমনে ইজিলি করা যায় সেটা দেখানোর জন্য, ঠিক আছে? এই যে একটা জিনিস, এটা একটু মাথায় রাখেন, 50% এর ক্ষেত্রে ইজিলি কিভাবে করা যায়। যদি আমি আপনার বলি যে 26% অফ 50, মানে 50-এর 26% কত, আপনার কিন্তু অনেক ঝামেলা হয়, আপনি বের করতে পারবেন না। কিন্তু আমি যদি আপনারা বলি মানে 26-এর 50% কত, আপনি কিন্তু ইজিলি বলে দিতে পারেন কেন, 13। তাই না? যদি কোনো এরকম বের করতে বলে যে 50 অফ, সরি 50 না, 150 অফ 50%, এটা মানেও যা 50% অফ 150, এটা মানেও তা। বুঝতে পারছেন আমি কি বোঝাতে পারছি কিনা, যে যদি আপনাকে বলে 26%, 50-এর 26% কত, আপনি বের করবেন 50%-এর 26, মানে 26 আর 50% কত, এটাও যা আসবে যে কোনো এটাই জিনিসের আসবে। 50 থাকলে সরাসরি 50% বের করে নিব। না ওইরকম না, বিষয়টা হলো আপনাকে বলতেছে যে 14% অফ 50, এটা কত, আপনি এটা বের করতে পারতেছেন না, কিন্তু আপনি এটা জানেন যে 14 50% 50 অফ 14 মানে হইতেছে 7, তাই না? মানে 14-র 50% কি অর্ধেক, 7। তাহলে এইটাও এটাই যা, হ্যাঁ বললাম যে ভাইয়া সবসময় 50% বের করে হ্যাঁ নিব, যদি যদি অন্য 50, পার্সেন্টেজে না যদি যায়। এটা যদি 50 থাকে, হ্যাঁ অন্য ওই থাকলে ক্ষেত্রে আবার 50% বের করতে চান না। মনে করেন বলতেছে যে 14-র 75% কত, আপনি এখন মনে করেন যে করলেন 75% আর 14, এটা ঠিক আছে এক হবে, কিন্তু আপনি তো জানেন না যে 14 75% কত। এটা শুধু 50% না, যে কোনো ক্ষেত্রেই এটা আসলে সত্যি। হ্যাঁ যে কোনো ডিজিট যদি থাকে যে 14% অফ 140 মানেও যা, 140% অফ 14 মানেও তা, কিন্তু আপনি তো 14-এর 140% কত জানেন না তো। শুধুমাত্র 50-র ক্ষেত্রে এটা আর কি কনভিনিয়েন্ট হয়, অন্যগুলোর ক্ষেত্রে কনভিনিয়েন্ট হয় না, ঠিক আছে? সামনে আগাই। আচ্ছা এই যে এইটা জানতেই হবে, ঠিক আছে, এটা কোনো মাপ নাই। পার্সেন্ট চেঞ্জ, পার্সেন্ট চেঞ্জ মানে হইলো ডিফারেন্স ডিভাইড বাই অরিজিনাল ইনটু 100। আপনারা অনেকে অনেকভাবে মনে রাখেন, কিন্তু এটা মনে রাখবেন, এটা মনে রাখলে আপনার ক্ষেত্রে আপনার জন্য অঙ্কটা করতে সুবিধা হবে। কিরকম, এটা কিভাবে আসছে, আমি যদি বলি যে ভাই আগের স্লাইডে একটু যাবেন, আরেকটা মিনিট একটু। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা ওইটা বলেন না ভাই যে 14% অফ 140 আর 140% অফ 14 সমান না? সমান হয় না? 14% অফ, সেটাই একটু চেক করতে যাচ্ছি আর কি।
দেখেন তো। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ সমান। সমান, হ্যাঁ ঠিক আছে। না আমি শুধু বললাম কি মানে এইটা তো আপনি এই যে 114 আর 140% বের করতে পারবেন না, তাই না? শুধুমাত্র 50% এর ক্ষেত্রে এটা একটু কনভিনিয়েন্ট হয় আর কি। না না, এই ক্ষেত্রে কনভিনিয়েন্ট, তার মানে বোঝা যাচ্ছে যে x% অফ y ইজ ইকুয়াল টু ইকুয়াল টু y% y% অফ অফ x, x, রাইট? হ্যাঁ এরকমই আসে। আর মানে বিগ বুকে যদি আপনি প্রবলেম Yes. সলভ করে থাকেন পাবেন এরকম একটা কোয়ান্ট আছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে তো ভালো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ক্লিক করলে এটা চলে আসে কেন? আচ্ছা এটা বুঝলাম না, এই স্লাইডটা আমি মানে পরের স্লাইডটা আমি পরে দেখাইতে চাই কিন্তু এটা আগে চলে আসে, বুঝলাম না কেন। যাই হোক, আচ্ছা পার্সেন্টেজ চেঞ্জটা কিরকম? আমি যদি বলি যে আমি একটা কলম 80 টাকা দিয়ে কিনছিলাম, এখন সেটা 120 টাকা দিয়ে কিনতে হইতেছে, তাহলে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ বাড়ছে বা কমছে? আপনি কি করবেন? যেটা করবেন এই ডিফারেন্সটা আগে বের করবেন। ডিফারেন্স কত? 40। ডিফারেন্সটা সবসময় পজিটিভে বের করবেন, কখনোই নেগেটিভ করতে যাবেন না। মনে করেন ডিফারেন্সের মডুলাস, সহজ কথা, ঠিক আছে? 40 ডিভাইড বাই আপনার অরিজিনাল ছিল কত? 80 ইনটু হইতেছে 100, এটা হচ্ছে পার্সেন্ট চেঞ্জ। ক্যালকুলেশন করে যা আসে, ক্যালকুলেশন করতে চাচ্ছি না, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, এইটা কিন্তু আপনারা সামনে পাবেন। পার্সেন্ট চেঞ্জে কিন্তু অনেকে ঝামেলা করে। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। জি ভাই, এটা আরেকবার দেখাই দেন please। আচ্ছা যদি বলি যে আমি একটা জিনিস 20 টাকা দিয়ে কিনতাম, এখন সেটা 50 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে কত পার্সেন্ট চেঞ্জ হইলো? পার্সেন্ট চেঞ্জ সমান সমান ডিফারেন্স 30। আগে ছিল ইনিশিয়ালি কত? অরিজিনাল ছিল কত? 20 ইনটু 100, এটা হলো পার্সেন্ট চেঞ্জ, ঠিক আছে? আরেকটা দিয়ে দেখাই। একটা জিনিস আমি মনে করেন, আমি কিন্তু বলতেছি না এটা পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে, ওই টার্মিনোলজিতে আমি যাচ্ছি না। আমি শুধু বলছি পার্সেন্ট চেঞ্জ। একটা জিনিস মনে করেন আমি 50 টাকা দিয়ে কিনতাম, এখন ওটা আমি 20 টাকা দিয়ে কিনি, তাহলে পার্সেন্ট চেঞ্জটা কত? 30 ডিভাইড বাই 50 ইনটু 100। মানে মূল কথা হলো অরিজিনাল কত ছিল আর কি, ঠিক আছে? সামনে আগে, হ্যাঁ আচ্ছা পার্সেন্ট চেঞ্জ জানতে হবে, এটা আসলে অনেক জায়গায় আসে, এটা না জানলে আপনি অনেক কিছুই অ্যান্সার করতে পারবেন না। এবার একটু সহজ জিনিসে আসি। আচ্ছা আমি যদি বলি যে লাস্ট উইকে আমার স্যালারি ছিল, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা আপনারা একটু ম্যারাথন ক্লাস হতে অনেকে বোর্ড হয়ে যেতে পারেন, কিন্তু একটু কাইন্ডলি কনসেন্ট্রেট করেন। একবার শেষ হয়ে গেলে এটা শেষ, এটার ভিডিওটা একবার থাকলে বারবার দেখবেন, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা লাস্ট উইকে আমার স্যালারি ছিল $60। আলহামদুলিল্লাহ স্যালারি থাকলে। যাই হোক, এবার আমি দেখলাম যে একটা ইনক্রিজ হয়েছে আমার স্যালারিতে, কত? 30%। তাহলে আমার নতুন স্যালারি কত? ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে যেটা করবেন, একটা সহজ জিনিস শিখাই দিই, সেটা হলো আমার শুরুতে ছিল কত? 60। আমার কি হয়েছে? ইনক্রিজ হয়েছে কত? 30%। 30% ইনক্রিজ মানে হইলো, মনে করেন আমার যদি $100 পাইতাম, এখন পাই কত? 130, তাই না? তাহলে এটা আপনি যখন ইনক্রিজের ক্ষেত্রে যাবে তখন যেটা করবেন, 100 আর এটা 30, তার মানে হচ্ছে 1.3, এটা দিয়ে গুণ করবেন। তাহলে আপনার বর্তমানে স্যালারি আছে, এটা গুণ করার পরে আসবে 1.3, মানে কি 1.30 আর 1.3 একই, 78। এটা কিভাবে আসে আমি আপনাদেরকে দেখাইতে পারি, সেটা হচ্ছে এই যে স্লাইডে দেখা দেওয়া হয়েছে। এটা আসলে কিরকম যে আপনার 60-এর সাথে যোগ হয় আসলে 60 গুণ হইতেছে ওই যে আপনার 30% বাড়ছে না, 30% আমি যেটা বললাম পার্সেন্টে আপনারা ভগ্নাংশের সাথে ভাগ করে নিতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করবেন, তাহলে আসে 0.30। তার মানে কত? 60 প্লাস হইলো 78। এইভাবে করা যায়, অনেক এভাবে করে। তো আপনি যেটা করবেন সরাসরি 60 রে গুণ দিবেন 1.30 দিয়ে, তাহলে আপনি 78 পাবেন।
আচ্ছা ভাই, এখানে একটা আমার প্রশ্ন আছে। আপু বলেন। আমি হচ্ছে পার্সেন্ট ইনক্রিজের যে রুলসটা জানি, এটা হচ্ছে যে বিগ নাম্বার মাইনাস স্মল নাম্বার ডিভাইডেড বাই স্মল নাম্বার যদি পার্সেন্ট ইনক্রিজ করে সেক্ষেত্রে। আপু আমি সো বলছি এখানে ওটা আমি ইনক্রিজের কথা বলি না, আমি শুধু বলছি চেঞ্জ। এখানে যে আই স অ্যান ইনক্রিজ ইন মাই, এটা কি হবে তাহলে? আচ্ছা এটা ক্ষেত্রে বলছেন ইনক্রিজ। আচ্ছা হুম হুম হুম। আপনি যেটা বলতেছেন না যে বিগ স্মল, ওইটাতে খুব একটা ঝামেলা হয় বুঝছেন, এই স্মল কোনটা বিগ কোনটা, ওটা আপনি ইনিশিয়ালি কত ছিল ইনিশিয়ালটার নিচে বসাই দিবেন, আর ডিফারেন্সটা কত 100 মানে দিয়ে ভাইয়া গুণ করবেন। আপনি বুঝতেছেন, আমি বলতেছি যে এদিকে বিগ হচ্ছে 60, স্মল হচ্ছে 30। সো 60 মাইনাস রুলসে কিন্তু এটা হওয়ার কথা ছিল, বাট এখানে ও আচ্ছা 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 0.3 আচ্ছা। না আমি না না জানি না না এগুলো। না না, আপনি যেটা বলছেন ওটা ওটা অন্য জিনিস। 60 তো এখানে পার্সেন্টেজ আকারে নাই তো আপু, এটা তো 60 পার্সেন্টেজ আকারে ও নাই, এটা আচ্ছা, বলছে সরাসরি $60 ছিল আমার। ডলার। আচ্ছা, হ্যাঁ আমি বলছি ওকে। যদি এরকম এরকম থাকে যে পার্সেন্টেজ না, সরাসরি একটা জিনিস যে হ্যাঁ আমার $60 ছিল, $60 ছিল, এখন আমার 30% বাড়ছে, তাহলে আপনি কি করবেন, 30% বাড়া মানে হলো 1.3, এর সাথে গুণ দিয়ে দিবেন 1.3, তার মানে এখন হচ্ছে আপনার 78। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, ওই হিসাব করতে গেলে একটু ইস্যু আছে, ইস্যুগুলো অ্যাভয়েড করার জন্য এইভাবে আর কি করা। আচ্ছা আমি আপনাদেরকে তাহলে সহজে বলি, এটা হচ্ছে ইনক্রিজের ক্ষেত্রে। যদি আমি বলি যে আমার $60 গত সপ্তাহের স্যালারি ছিল, সেইটা 30% ডিক্রিজ হয়ে গেছে, তাহলে এখন আমার স্যালারি কত? কেউ বলতে বের করতে পারবেন? 42 টাকা। আচ্ছা আমি তার আগে একটু দেখে নিই যে এটা আছে কিনা, কনসেপ্টটা পরে আছে কিনা। আছে আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া যে 42 বলছে, হ্যাঁ উনি কিভাবে 42 বলছে আমি বলি আপনাদেরকে। সেটা হলো, যদি আমি বলি যে আমার $60 ছিল আমার স্যালারি লাস্ট উইকে, সেটা 30% বাড়ছে, তার মানে কি 30% আমি ট্রিট করবো হচ্ছে 1.3। যদি 30% বাড়ে তাহলে আমি 60 সাথে গুণ দিব 1.3, আসবে হইলো 78। আর যদি বলেন যে না 30% ডিক্রিজ হয়েছে, তাহলে 30% ডিক্রিজ হলে যেটা হয়, আপনি যেটা করবেন সেটা হলো 1 থেকে 0.3 বিয়োগ দিবেন। ইনক্রিজের ক্ষেত্রে কি করছিলেন, 1-এর সাথে 0.3 যোগ করছিলেন 30%-এর জন্য, তাহলে এখানে কি করবেন, বিয়োগ দিবেন, তাহলে বিয়োগ দিলে কত হয় 0.7, তার মানে 60 সাথে গুণ করবেন হচ্ছে 0.7, আসে হইলো 42। এই কনসেপ্টে যদি কোনো প্রবলেম থাকে বলেন, এটা ক্লিয়ার হতে হবে, এটা ক্লিয়ার না হলে ঝামেলা আছে। এখানে কিছু সময় নিব, সমস্যা নাই, বলেন কারো কোনো ইস্যু আছে কিনা। সবাই কি বুঝতে পারছেন এটা? আমি যদি বলি যে $70 ছিল আমার স্যালারি, সেটা বাইরে কমে হয়েছে 60% কমে গেছে, তার মানে আমি কি দিয়ে গুণ করবো, আমি গুণ করবো 70-এর সাথে কত, কত গুণ করবো বলেন তো? ভাইয়া এটা কি আরেকটু সহজভাবে করা যায়? আর সহজ লাইক ভাবে না, এই যে যেভাবে বলতেছি লাইক এইভাবেই বুঝতে হবে, হ্যাঁ সহজ ভাবে আমি দেখাবো, কিন্তু এখন এইভাবে বুঝতে হবে, কারণ আছে, কারণ এইভাবে একবার এটাই আপনি, সহজ সব। এইটাই সহজ, এই জন্যই বলতেছি যে এটা একবার ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেলে আপনি দেখবেন যে সামনে আপনার ইজি হবে। যেটা বলতেছি $70 আচ্ছা, ছিল, 60% কমে গেছে, তাই না, 60% কমে গেছে, তার মানে কি 100 বিয়োগ হইতেছে 60, তার মানে 40% বর্তমানে আছে, তাহলে 40-এ ডেসিমাল করলে কত হয় 0.4, তার মানে আমি 60-র সাথে, সরি 70-র সাথে গুণ দেবো হইতেছে 0.4, যা আসে তাই আনসার। আমি আবার সহজভাবে বলি, পার্সেন্ট ইনক্রিজের ক্ষেত্রে 1-এর সাথে যত পার্সেন্ট বাড়বে, যেমন 30% বাড়লে 0.3 যোগ করে দিবেন, 40% বাড়লে 0.4 যোগ করে দিবেন, 50% বাড়লে 0.5 যোগ করে দিবেন। আর যদি বলে কমছে, যেমন 30% কমছে, তার মানে 1-এর সাথে যোগ করবেন কত 0.7, 30% কমছে, তার মানে 1 থেকে বিয়োগ, মানে 100 থেকে বিয়োগ যায় হচ্ছে 30, তার মানে 1 থেকে বিয়োগ যায় 0.3, তার মানে আপনার এখন আছে 0.7। যদি বলে 40% কমছে, তার মানে এখন আছে 0.6, 50% কমছে, তার মানে এখন আছে 0.5। ঠিক আছে আপু, এইভাবে মনে রাখেন, সামনে আরো ক্লিয়ার হবে, সমস্যা নেই।
আচ্ছা দেখেন এটা কিভাবে আসে, এটা ম্যাগুসের একটা ভিডিওতে এখানে আছে যে y increase, sorry এটা কালারটা চেঞ্জ করি, y increase of 30%, 30% বাড়লে কি করবো আমরা, একের সাথে যোগ দিব 30% এর ডেসিমালে করলে যা হয় 0.30, তার মানে 1.3, তারপর এটা মাল্টিপ্লাই করবো। আমি যেটা বললাম ওইটাই। আর যদি বলে যেমন এই যে একটা অঙ্ক দিছে 78, আমি এখান থেকে আবার দেখাই, সেটা হলো 30% ইনক্রিজ হয়েছে, তার মানে 1.3, দ্য প্রাইস অফ সামথিং 78 টাকা ছিল, বর্তমানে অরিজিনাল প্রাইস কত, অরিজিনাল প্রাইস হলো 78 গুণ 1.3, আসবে হলো কিলো। হ্যাঁ কত আসে, ও সরি সরি এটা তো অন্য হিসাবে করছে, সরি এটা অন্য জিনিস। আচ্ছা এই কোনটা দেখেন কি বলছে, 30% ইনক্রিজ তার মানে কি 1.3, দ্য প্রাইস অফ সামথিং, এই যে 30% ইনক্রিজ হওয়ার পরে প্রাইস হইল 78, তার মানে অরিজিনাল প্রাইস কত, তার মানে আমরা কি জানি, এই দেখেন আমরা একটু আগে যেটা বললাম যে আমার যেটা ইনক্রিজ হবে হওয়ার পরে হচ্ছে 78, এই যে ইকুয়েশনটা বের করে ফেলছি, এখান থেকে এক্স এর ভ্যালু বের করলেই এটা হচ্ছে আমার অরিজিনাল। এটাই কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন তো? আচ্ছা এগুলোতে আমরা সময় নিতে পারবো, কারো কনফিউশন থাকলে বলতে পারেন, সমস্যা নাই, সামনে স্লাইড মনে হয় কম, হ্যাঁ এগুলো সময় নিতে হবে, এগুলো না বুঝলে ঝামেলা আছে। এটা কি সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার ক্লিয়ার, আপনি আগান, শেষ করেন আগে, হ্যাঁ না হলে ভিডিও আবার দেখে শেষ করতে হবে, সমস্যা নেই। আচ্ছা তার মানে ওই যে যেটা আর বললাম, আর একটা জিনিস সাজেস্ট করি, যদি কারো যদি কোনো কনফিউশন থাকে সেটা নোট করে রাখতে পারে, পরে গ্রুপে ডিসকাশন করা যেতে পারে, 1-to-1 জাহিরুল ভাইকে ফোন দিয়েও সলভ করে নিতে পারে বা অন্য কারোর সাথে সলভ করে নিতে পারে, এটা মানে ভালো হবে। আচ্ছা এই দেখেন এই যেটা বলতেছিলাম সেটা হলো যে আমার স্যালারি লাস্ট উইকে ছিল $60, এখন কি হয়েছে 30% কমে গেছে, কমে গেলে আমরা কি দিয়ে গুণ দিব, 0.7 দিয়ে। এটা আসলে কিভাবে আসে, $60 ছিল, 0.3 কমা মানে হচ্ছে 1 মাইনাস 0.30, সেই মাইনাসটাকে স্যার দিব না, একবার গুণ করে দিব। সামনে আগাই, এইগুলো কোয়ান্ট। আচ্ছা এই যে একটা জিনিস দেখেন সেটা হলো সিকোয়েন্সিয়াল পার্সেন্ট চেঞ্জ। অনেক সময় কিছু কোয়ান্টে দেখবেন যে $120 একটা জিনিসের দাম ছিল, সেটা 20% বাড়ছে, আবার 15% বাড়ছে, সেখান থেকে 10% কমছে। এই যে একটা সিকোয়েন্স, এটা আপনি কিভাবে বের করবেন? এটা আমি আবার লিখি, $120 একটা জিনিসের দাম ছিল, সেটার 20% বাড়ছে, 20% বাড়ার পরে কি হয়েছে, ওইটার প্রাইস আবার 15% বাড়ছে, তারপর কি হয়েছে 10% কমছে। তাহলে আপনার কাজ কি জানেন, একদম ইজি, 120 এর সাথে গুণ করবেন, 20% বাড়ছে মানে 1.2, গুণ দিবেন 15% বাড়ছে 1.15, 10% কমছে, তার মানে গুণ দেবেন কত বলেন তো, 0.9, যা হবে তাই হচ্ছে आंसर। এটা বলে সিকোয়েন্সিয়াল পার্সেন্টেজ চেঞ্জ। দেখছেন ওই পার্সেন্টেজ চেঞ্জটা মনে রাখতে পারলে এই সিকোয়েন্সিয়ালটা মনে রাখা যায়। এই কনসেপ্ট থেকেই হতেছে আপনার ওই যে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করে না, এইটা আসছে এই কনসেপ্ট থেকে। আমি যদি আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে বলি, মানে সিম্পল ইন্টারেস্ট নাকি যিনি বলে না, অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট বলে মানে জিআরইতে কিছু নাই, বুঝছেন, সব আছে কম্পাউন্ড। সিম্পল ইন্টারেস্ট হলো কিরকম, আপনি $100 ব্যাংকে রাখলেন, 1 বছর পরে আপনার যদি ইন্টারেস্ট রেট থাকে 10%, তাহলে আপনি 1 বছর পরে পাবেন হচ্ছে $110, $110। তো সিম্পল ইন্টারেস্ট এতই সহজ যে আপনি প্রত্যেক বছরে $10 করে আপনি বেশি পাবেন। সো সিম্পল ইন্টারেস্টের কোনো কোয়ান্ট আসে না, আসে হলো কম্পাউন্ড। কম্পাউন্ডটা এখান থেকে কিভাবে আসছে দেখেন,
আমি যদি আপনাদেরকে বলি যে $100, হ্যাঁ, আমি ব্যাংকে রাখছি, ইন্টারেস্ট রেট হলো 11%, বছরে 11%, তাহলে 3 বছরে কত হবে? ওই যে ওইখান থেকে বের করা যায় 1000 সাথে আপনি 1.11, কারণ 11%, তার মানে 1.11, এটা 3 বার গুণ দিলেই যেটা আসবে সেটা হচ্ছে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট। এই কনসেপ্টটা বুঝছেন কিনা বলেন তো? আচ্ছা, ইন্টারেস্টের আলাদা একটা, মানে আমরা আলাদা একটা জায়গায় কভার করব, এখন না বুঝলেও হবে, শুধু আমি আপনাদেরকে যেটা বলতেছি এই কনসেপ্টটা আসছে ওইখান থেকে আর কি, ঠিক আছে? আমরা ইন্টারেস্ট নিয়ে আলাদা একটা করব, ইন্টারেস্ট আসলে এতটা সহজে বলে দিলেই বোঝাটা কঠিন। হ্যাঁ, এইবার একটু আপনাদের পার্টিসিপেশন দরকার। ফ্র্যাকশন আর রেশিওর ভিতর ডিফারেন্স কি কেউ কি বলতে পারবেন? ফ্র্যাকশন আর রেশিওর ভিতর ডিফারেন্স কি? ফ্র্যাকশন মেইনলি টোটাল যে সংখ্যাটা আছে, হুম। এত লাইক একটা রুমে 20 জন আছে, 20 জনের মধ্যে এটা 30 দিয়ে বলেন জন, তো, এটা দিয়ে ওকে, একটা রুমে 5 জন আছে, 5 জনের মধ্যে 3 জন মেয়ে, এটা বোঝায় ফ্র্যাকশন। টোটাল 5 জনের মধ্যে 3 জন মেয়ে। আচ্ছা, আর যেটা বললেন রেশিও বোঝায় হচ্ছে 5 জনের মধ্যে কতজন মেয়ে কতজন ছেলে টোটালের মধ্যে। আচ্ছা, ওইটাই আপনার ফ্র্যাকশনটা হইতেছে ওই যে আপনার একটু আগে আমরা দেখছিলাম না যে পার্ট ডিভাইড বাই হোল, হ্যাঁ, মানে এখানে টোটাল আছে 8 জন মানুষ, আর রেশিওটা আসলে ওই হোল না, মানে আসলে ওইখানে 3 জন যেমন বয়েজ গার্লস ছিল, 2 জন বয় ছিল, এটা আসলে রেশিও দিয়ে প্রকাশ করা যায় 3:2। আবার এটাতে কিন্তু এইভাবেও কিন্তু লেখা যায় যে ওই ঘুরে ফিরে, মানে আপনার রেশিওটা কিন্তু ফ্র্যাকশন ফ্র্যাকশনে বেসিক্যালি টোটালটা থাকতে হয়, টোটাল বাই ওইটা, বাট রেশিওতে টোটাল না টোটাল না, হ্যাঁ, জিনিসটা, মানে ইন্ডিভিজুয়ালি কারা কারা আছে সেটা। যে ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, তাহলে আমাদের কভার হয়েছে ইন্টিজার, কভার হয়েছে ফ্র্যাকশন, হয়েছে ডেসিমাল, হয়েছে রেশিও, হয়েছে পার্সেন্টাইল, হয়েছে এক্সপোনেন্টটা আছে, রুট আছে, রিয়েল নাম্বার আছে। আগাই, কোনো কথা বলবো না। এটা হইতেছে আপনার, এটা বেজ, আপনারা মনে হয় সবাই জানেন, তারপর আমি এবার বলি। এটা হইতেছে আপনার, আমরা যদি কোনো দেখি যে 4⁵ এরকম আছে, তার মানে এই 4 রে আমরা বলি বেজ, এই 5 রে বলি আমরা এক্সপোনেন্ট। এটা সবাই জানেন, এটা নিয়ে কোনো কথা বলার কিছু নাই। সামনে আগাই। এখানে কয়েকটা রুলস আছে, হ্যাঁ, এক্সপোনেন্টের রুল গুলো আপনারা একটু দেখে নিবেন, যে সিমিলার বেজ যদি থাকে তাহলে এক্সপোনেন্ট, মানে এটা যদি গুণ আকারে থাকে তাহলে এক্সপোনেন্ট গুলো জাস্ট যোগ হয়। আর যে কোনো কিছুর এক্সপোনেন্ট 0 মানে হচ্ছে 1, সেটা যদি 1000⁻0 হয় তার মানে 1, 100⁻0 মানে 1। আর সিমিলার বেজ, এটা কিন্তু বেজ, আমি কিন্তু বারবার বলছি এটা বেজ, এটা হচ্ছে এক্সপোনেন্ট, যদি হয় সেটা ভাগাকারে থাকলে তাহলে বিয়োগ, এটা হচ্ছে বিয়োগ। আর বেজ যদি এরকম থাকে তাহলে এটা গুণ আকারে লেখা যায়। এই যে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আপনার p/q, এইটার বেসটা যদি এরকম হয় নেগেটিভ কিছু, তার মানে এইটারে জাস্ট ফ্লিপ করে দিলেই হইতেছে যে q/p⁴n ও যা, আর এটা মানেও তা। আপনারা এটা জাস্ট একবার চোখ বুলালে আপনার সবার মনে পড়ে যাবে, এটা নিয়ে আর আহামরি কোনো কথা বলার দরকার নাই, আমি জানি। আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই যে এই স্লাইডটা দেখেন, যে যদি আপনাকে বলা হয় 4⁻² মানে কি, আপনি যেটা করবেন সরাসরি 1/4 এর স্কোয়ার মানেও যা, আর 4⁻² মানেও তা। হ্যাঁ, আপনি যদি বলে যে 3⁻⁹ তার মানে হইলো 1/3⁹ ও যা, 3⁻⁹ ও তা। আপনারা এই স্লাইডটা একবার দেখলে আপনাদের সব মনে আসে যাবে। আচ্ছা, এই যে আর কিছু রুলস আছে, এই রুলস গুলো আপনারা দেখে নিন, রুলস গুলো একবার দেখলে আপনাদের মনে আসবে, সমস্যা নাই। আচ্ছা, এইটা একটু দেখেন, কোন জিনিস, কোন নেগেটিভের যদি আপনার এক্সপোনেন্টটা বেজোড় হয় তাহলে কিন্তু আপনার নেগেটিভটা থেকে যায়, কারণ হচ্ছে
নেগেটিভটা এখানে যেটা হচ্ছে একবার মাল্টিপ্লাই স্কয়ার হইলে কিন্তু কখনোই আপনার নেগেটিভটা থাকে না, নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যায়। কিউব হইলে যেটা হয় দুইটা নেগেটিভ নেগেটিভে পজিটিভ পায় আর একটা নেগেটিভ থাকে, তার মানে আলটিমেটলি নেগেটিভ থাকে। তার মানে এক্সপোনেন্ট কোন নেগেটিভের যদি এক্সপোনেন্টটা অড হয়, হ্যাঁ এক্সপোনেন্ট এটা যদি অড হয় তাহলে তার নেগেটিভটা সে ক্যারি করে, আর এক্সপোনেন্টটা যদি ইভেন হয় তাহলে আর ওই নেগেটিভটা থাকে না। এটা আপনারা স্লাইড দেখলেই বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা এই যে একটা জিনিস আপনাদেরকে এই জিনিসগুলো মেমোরাইজ করতে হবে, হ্যাঁ যে যতগুলো মেমোরাইজ করে রাখতে পারবেন তার জন্য এই ম্যাথের প্রবলেমগুলো সলভ করা ইজি হবে। কারণ অনেক সময় আপনি এরকম একটা ম্যাথ পাইতে পারেন যে 2^7, তখন যদি আপনি গুণ করা শুরু করেন তার থেকে যদি আপনার এই সিকোয়েন্সটা মনে থাকে, আপনি মুখস্থ থাকলে একবারে বলে দিতে পারবেন যে এটা হচ্ছে 128। এটা একটু ট্রাই করবেন যে যতগুলো মুখস্থ রাখতে পারেন। আচ্ছা এই যে একটা জিনিস এখানে বলা হইতেছে যে রুটের ভিতরে যদি যে জিনিসটা থাকে এটাকে বলে রেডিক্যান্ট, এটাকে বলে রেডিক্যাল, এগুলো আপনার মনে না রাখলেও চলবে। সহজ কথা হইতেছে জিআরিতে, হ্যাঁ এটা একটু মনে রাখেন, জিআরিতে যদি কখনো আপনারা বলে যে রুট 16 মানে কি, আপনি জানেন যে রুট 16 মানে 5-4, কিন্তু মনে রাখবেন জিআরিতে এটা ট্রিট করা হয় √16 মানে হচ্ছে শুধু 4, নেগেটিভ 4 বিবেচনা করা হয় না জিআরিতে। বুঝতে পারছেন? যদি আপনারা কোনো জায়গায় বলে যে √25 মানে কত, আপনি জানেন যে +-4, কিন্তু জিআরিতে 5, কিন্তু জিআরিতে এটা মানে শুধু +5। যদি এরকম রুটের বাইরে নেগেটিভ থাকে সেটা অন্য ইস্যু, কারণ রুটের বাইরে নেগেটিভ থাকলে আপনার এটা রুট করলে 3 আসতেছে আর এই নেগেটিভটা ক্যারি করে নেগেটিভ থাকতেছে, কিন্তু আলটিমেটলি √9 মানে কিন্তু জিআরিতে এটা মানে হচ্ছে 3, এটা মনে রাখবেন। আচ্ছা এবার একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, x² = 16, তার মানে x এর ভ্যালু কি কি হবে বলুন তো? এইটা ভাইয়া +-4 হবে। হ্যাঁ এটা +-4 হবে, কারণ কি? কারণ এখানে +4 ইনপুট করলে 16 হয়, এখানে -4 ইনপুট করলে 16 হয়, এই জন্য এই প্লাস-টা হবে। কিন্তু যদি আমি আপনাকে বলি √16 কত, তাহলে আপনি বলবেন 4, মাইনাসটা ক্যালকুলেট করবেন না। এখানে আপনারা কিছু রুল দেখতে পারবেন, এই রুলগুলো আপনারা একবার দেখলে আপনাদের মনে আসবে আশা করি। আচ্ছা এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হলো এরকম √48 যদি কোনো জায়গায় পান তাহলে কি করবেন, ওটা একটু সিম্পলিফাই করবেন। সিম্পলিফাই কিভাবে করবেন, এমন একটা সংখ্যা আনবেন যাকে √ওভার করা যায়, যেমন 16 কিন্তু আমরা √ওভার করতে পারি তাই না, 16 মানে কি 4, এরকম ভাগ করে তাহলে যায় 4^3। এরকম 72 যদি থাকে দেখবেন একটা পূর্ণবর্গ সংখ্যা আনার চেষ্টা করবেন, যেমন এখানে 36 আনা হয়েছে 6^2। আচ্ছা আগের স্লাইডে আমি কিছু মিস করছি। আচ্ছা সম্রাট ভাইয়া কিছুটা জানতে চাচ্ছেন, বলেন কি জানতে চান? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমি আসলে জানি না, আমি জিজ্ঞেস করছি আপনাকে, সেটা হচ্ছে কখনো কি জিআরই কোয়ান্টে লন দিয়ে কোনো প্রবলেম আসে, মানে আমাদের কি কখনো এক্সপোনেনশিয়াল লন ইউজ করতে না হয়? না না না, আচ্ছা লন এসবের কোনো কিছু না। ওকে ওকে ওকে। আচ্ছা একটা কনসেপ্ট আপনাদেরকে একটু দেখাই দিই এখানে, সেটা হচ্ছে এই যে এই ফরম্যাটটা আমরা অনেকে জানি না। মনে করেন √5 আছে, √4 আছে, এই দুটো কিন্তু গুণ করে √20 লেখা যায়, এই যে দেখছেন, এটা আমরা অনেকে জানি না। আমরা ভাবি যে এই যে √5 আছে, √4 আছে, এটাই মনে হয় সিম্পলিফিকেশন, আসলে তা না। আপনি যদি এটা না জানেন আপনি এই যে এই কোনটা করতে পারবেন না। আপনার যদি এরকম √10 আর √10 দেওয়া থাকে, আপনি যদি মানে বুঝতে না পারেন যে এটা মানে কি, এটা মানে হলো এটা দুইটারই √100 লেখা যায়, √100 মানে হচ্ছে 10। এই সিম্পলিফিকেশনটা আপনার জানতে হবে, বুঝতে পারছেন? বাকিগুলো আপনারা পারবেন। মানে আমার কথা হইলো যে কোনো জায়গায় যদি এরকম দেখেন যে √3 আছে, √8 আছে, কি করবেন, এই দুটা গুণ করে দিবেন, √24 যা আর এটা মানেও তা। আচ্ছা এই যে আসছে হায়ার রুটস, হ্যাঁ হায়ার রুটস বলতে √ওভার কোনো কিছু, এটা মানে হইলো এখানে একটা 2 আছে, এই দুইটা লেখা হয় না, তার মানে হইলো 2^12, এটা মনে আমরা সবাই জানি। সেরকম ভাবে যদি কোনোটাতে বলা থাকে যে এরকম, তার মানে হইলো এটা সিম্পলিফিকেশন করলে 2 টু দি মানে 8^1/3 মানেও যা,
এই 3√8 মানেও তা। এটাকে আমরা আরো একটু সিম্পলিফাই করতে পারি। এটাকে লেখা যায় 2 এর কিউব আর অন টু দি পাওয়ার 3। এই 3 কাটা যায়, আলটিমেটলি এটা হচ্ছে 2। এখানে কয়েকটা প্রবলেম দেওয়া আছে, এগুলো করলেই আপনাদের এই জিনিসটা আপনারা ক্যাচ করতে পারবেন। এই যেমন এই যে এটা দেখেন 4 টু দি পাওয়ার 16, এর মানে কি? এর মানে হইলো 16 এর উপর আছে 1/4, আবার 16 এ লেখা যায় কি 2 টু দি পাওয়ার 4, আবার এর পুরোটার আছে 1/4। এই 4 কাটা, আলটিমেটলি आंसर হচ্ছে 2। এটা স্লাইড দেখলে আপনাদের মনে আসবে, যারা অনেকদিন ম্যাথের বাইরে আছেন স্লাইডটা একবার দেখলেই হবে। আচ্ছা, যে সিম্পলিফিকেশন যেটা আগে যেরকম বলছি, এবারও সেই সেম একই কথা। এরকম যদি থাকে যে 4 টু দি পাওয়ার 48, তাহলে এটা চেষ্টা করবেন যে এটা সিম্পলিফিকেশন করা যায় কিনা। কিভাবে করবেন? ওই যে আগের মতোই 4 রুট বানানোর চেষ্টা করবেন। দেখেন এটা 4 রুট হচ্ছে 2, তার মানে এটা দেখা যায় 2 টু দি পাওয়ার 4√3। এটা এভাবে সিম্পলিফাই করে লেখা যায়। আপনার অনেক সময় যদি নিউমেরিক এন্ট্রি থাকে, সেখানে যদি আপনাকে এন্ট্রি দিতে বলে, আপনি 4√48 এটা মনে হয় লিখতে পারবেন। এটাও লিখতে পারবেন না, কিন্তু যাই হোক, সরি, এটা নিউমেরিকের জন্য না, আপনার এটা সিম্পলিফিকেশনের জন্য। আরেকটা জিনিস এখানে দেখেন, একটা সিরিজ দেওয়া হয়েছে, √4 এর থেকে 4 বড়, 4 এর থেকে 4 স্কয়ার বড়। এটার ভিতরে যদি দশমিক থাকে তাহলে √দশমিক, এটা হচ্ছে সবার থেকে বড় এই হিসাব থেকে, আবার দশমিক 5 এর স্কয়ার হচ্ছে সবার থেকে ছোট। এটা আপনারা স্লাইডটা দেখলে নিজেরা কয়েকটা টেস্ট করবেন যে ঠিক আছে কিনা, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই স্লাইডটা আসলে ভালো লাগে। হ্যাঁ, ইন্টিজার গেল, ফ্র্যাকশন গেল, এক্সপোনেন্ট গেল, রুট গেল, ডেসিমাল গেল, পার্সেন্টেজ গেল, রিয়েল নাম্বার বাকি আছে। আচ্ছা, রিয়েল নাম্বার মানে হইতেছে, আপনারা এতক্ষণ পর্যন্ত যদি কেউ জানে থাকেন রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার মানে হইতেছে এটাকে রেশিও আকারে প্রকাশ করা যায়। ওই যে আমরা শিখছি না, p/q আকারে প্রকাশ করা যায়। ইরেশনাল নাম্বারে p/q আকারে প্রকাশ করা যায় না, যেমন পাই। মূল কথা হইল রিয়েল নাম্বার মানে হইল যত সংখ্যা আছে সব, মানে যা আছে দুনিয়াতে জিরো সহ সব, শুধুমাত্র কাল্পনিক সংখ্যা বাদে। কাল্পনিকটা হলো কি, রুটের ভিতর নেগেটিভ যদি কিছু থাকে, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এটা বাদে যা আছে সবই রিয়েল নাম্বার। আচ্ছা, এই যে কিছু ইন্টারভাল দেওয়া আছে, এটার মানে কি আপনাদের বুঝতে হবে। এটার মানে হলো এক্স এর মান হইতেছে 3 থেকে বড়, 2 থেকে ছোট। এক্স এর মান হচ্ছে 3 থেকে বড়, সরি 3 থেকে, আচ্ছা এটার মানে হচ্ছে এক্স এর মান 3 থেকে ছোট, 2 থেকে বড়। এটা মানে হচ্ছে এক্স এর মান 3 থেকে ছোট, 2 থেকে বড় অথবা 2 এর সমান। এক্স এর মান 3 থেকে ছোট অথবা 3 এর সমান, এক্স এর মান 2 থেকে বড়। এক্স এর মান 3 থেকে ছোট অথবা 3 এর সমান, এক্স এর মান 2 থেকে বড় অথবা 2 এর সমান। মানে এটা এই জাস্ট স্লাইডটা দেখলে আপনাদের এগুলো মনে আসবে, এটা আমাদের কোনো ইস্যু না। এইবার চলে আসি আপনারা মডুলাস। মডুলাস মানে হইতেছে কোনো কিছুকে যদি মডুলাস বলে, এই যে দুটা বার দিয়ে যেটা প্রকাশ করা হয় মডুলাস। মডুলাস মানে হইতেছে 0 থেকে তার ডিসটেন্স কত। আপনারা সবাই জানেন যে আমি যদি বলি যে -2 এর মডুলাস কত, আপনারা বের করতে পারবেন যে এটা 2। মানে মডুলাসের ভিতর যাই থাকুক না কেন সেটা কনভার্ট হয়ে পজিটিভ হয়ে যায়। এটা হচ্ছে কাইন্ড অফ একটা কি বলে, এটা একটা ফাংশন, যেটা বলে যাই থাকুক না কেন সেটা পজিটিভ হয়ে আলটিমেটলি পজিটিভ হবে। ঠিক আছে, কিন্তু মডুলাসের মানে হচ্ছে মূল মিনিংটা হচ্ছে এটা 0 থেকে ডিসটেন্স কত। আচ্ছা, কোনো প্রবলেম যদি মডুলাস মানে আছে, সেই প্রবলেম কিভাবে সলভ করবেন, তাই না? আপনি তো মানে ইকুয়াল থাকলে সেগুলো সলভ করতে পারেন। যদি আমি বলি যে x² = 4, আপনারা তো এটা সবাই বের করতে পারেন যে তার মানে x এর ভ্যালু হচ্ছে +-2। কিন্তু যদি আপনারা বলি যে x মডুলাস কিউব, এর মানে কি, আপনারা কিভাবে বের করবেন? বের করার স্টেপগুলো এখানে দেওয়া আছে। যদি এরকম বলা থাকে যে মডুলাস x এর কিউব কত, আপনারা যেটা করবেন প্রথমে মডুলাসটারে উঠে ফেলবেন, লিখবেন এরকম x³ 8। এরপর এইরকম ভাবে একটা ইকুয়েশন লিখবেন, তাই না? এই ইকুয়েশনটা আমি লিখলাম। এরপরে দুইটা ইকুয়েশন লিখবেন, একটা ইকুয়েশন না দুইটা। সেটা হলো x³ এর মান একবার আইদার 8 অথবা x³ এর মান
-8। এখান থেকে আসবে 2টা অ্যান্সার। সহজভাবে বলি, যদি কোথাও এরকম থাকে যে মনে করেন গ্রেটার দেন এর ক্ষেত্রে, আচ্ছা গ্রেটার দেনটা পরে আসি, এটা আছে, তার মানে এটা আপনি কি করবেন, মডুলাসটা সরাই ফেলবেন, x³ সমান একবার লিখবেন 8 আর x³ সমান একবার লিখবেন -8। তারপরে দুটো ইকুয়েশন সলভ করলে যা আসে সেটা হইতেছে অ্যান্সার। ঠিক আছে, দুইটা ইকুয়েশন হবে, মডুলাস থাকলে দুটো ইকুয়েশন হবে, এটা সবসময় মাথায় রাখবেন। এবার যদি গ্রেটার দেন লেস দেন থাকে তাহলে কি করবেন, এই যে এটা মানে কি, এটা মানে হইলো দুইটা ইকুয়েশন, একটা হইলো x গ্রেটার দেন 11, আর একটা মানে হইলো x, এই যে মাইনাসটা যখন আসবে ইনইকুয়ালিটিটা জাস্ট ঘুরাই দিবেন। বুঝতে পারছেন? আপনারা যদি আমি বলি যে 2 টু দি পাওয়ার x মানে 2x টু দি পাওয়ার 5 মডুলাস গ্রেটার দেন 64, আপনার প্রথম কাজ কি, প্রথম কাজ হলো মডুলাসটা সরাই ফেলে এটা দুটো ইকুয়েশন লেখা, 2 টু দি পাওয়ার x 2x টু দি পাওয়ার 5 গ্রেটার দেন 64, এই যে একটা ইকুয়েশন, আর একটা ইকুয়েশন হলো 2x টু দি পাওয়ার 5 লেস দেন 64। যখন নেগেটিভটা আসবে ইনইকুয়ালিটিটা ঘুরে যাবে, যদি ডান দিকে থাকে বাঁ দিকে চলে যাবে। এটা কি বুঝতে পারছেন কিনা? এটা বুঝতে না পারলে বলেন, এটাই শেষ টপিক না। এটা কারো কোনো ইস্যু আছে কিনা? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, মানে কোনো ইস্যু নাই। আচ্ছা ইস্যু নাই, হ্যাঁ তাহলে তো ভালো। মানে বুঝতে পারছেন, ইনইকুয়ালিটি থাকলে আপনাদের কাজই হলো এটা, যে ইনইকুয়ালিটিটাকে জাস্ট দুইটা ভাগে ভাগ করে ফেলবেন, হ্যাঁ ভাগ করে তারপর দুইটা ইকুয়েশন বের করবেন। আবার অনেকে অন্যভাবে করে, সেইভাবে আমি দেখাবো না, কারণ ওইভাবে আমি একটু আনকমফোর্টেবল ফিল করি। আচ্ছা শেষ, আর কোনো ইস্যু নাই। কারো কিছু জানার থাকলে বলেন, 5 মিনিট আছে। ভাইয়া এটা তো গ্রুপে আজকে আপলোড দিয়ে দিবেন এটা না? ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, ওই যে আমি মেসেঞ্জারে লিখেছিলাম গ্রুপ 7 এর যে লাস্ট 2টা ক্লাস হয়েছিল, একটা ভিডিও তো আপলোড করা হয় নাই। আচ্ছা ওইগুলো করা হয় না কেন? এখন এরকম ম্যারাথন হবে, যেমন এই যে অ্যারিথমেটিক কভার হলো না, এরপরে ইনশাআল্লাহ জিওমেট্রি, তারপরে অ্যালজেব্রা, তারপরে ডাটা শেষ। তারপরে আপনারা না প্রবলেম ভাইয়া, ওখানে টেক্সট কমপ্লিশন রয়ে গেছিল তো, মানে ওখানে ওই যে ভার্বালের একটা ক্লাস রয়ে গেছিল গুরুত্বপূর্ণ, টেক্সট কমপ্লিশনের ওই ক্লাসটা আচ্ছা ওটা তো ভাইয়া দিয়ে করাইছিল, দিলে ভাইয়া। ভাইয়া জি করাইছিল। জি জি ভাইয়া, ওইটা আচ্ছা মানে ভাইয়ার লাস্ট 2টা ক্লাস মানে আপলোড হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি দেখি পুরাতন ব্যাচের একটা ক্লাস আপলোড করে দিই, কারণ ভাইয়া তো এখন ওই যে কোয়ারেন্টাইনে আছে, উনি তো আপলোড করতে পারবে না। কোয়ারেন্টাইন না, আইসোলেশন। কোয়ারেন্টাইন আর আইসোলেশনের ভিতর ডিফারেন্স আছে। তো ওই ক্লাসটা অন্য আচ্ছা ভাইয়া আপনি, হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া যদি আপনি আপলোড করে দেন তাহলে ভালো হয় আর কি, আচ্ছা আমি টেক্সট কমপ্লিশনটা ভালো। অন্য একটা ব্যাচের আপলোড করে দেব। আচ্ছা ওকে ভাইয়া। এইবার আপনাদেরকে আমি যেটা মূল কথায় আসি, বেশিক্ষণ সময় নিব না, 2 মিনিট সময় নিব। সেটা হলো এখানে অনেক কিছু আপনাদেরকে বলা হয়েছে, হ্যাঁ এটার স্লাইডটা আপনারা যদি চান দিয়ে দিব, সমস্যা নাই। ভিডিও যদি চান সেটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। সাইটটা ভাইয়া ড্রাইভে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। কথা হইলো এইবার যদি আমাদের কাছে বিগ বুকের প্রবলেম গুলো থাকতো, মানে আমরা যেটা করতেছিলাম সেগমেন্টেশন, এইবার অ্যারিথমেটিকে আমাদের অ্যারিথমেটিক ফোল্ডারে যতগুলো প্রবলেম আছে সেই ফোল্ডারটা যদি আমি আপনাকে ড্র্যাগ করে দিই, আপনারা কি করবেন, এই যতগুলো টপিক আপনারা শিখলেন এইটা দিয়ে সলভ করা শুরু করবেন। যেগুলো না পারবেন বা যেগুলো কঠিন মনে হবে সেইগুলো নিয়ে আমরা আরেকটা সলভ ডিসকাশনের মধ্যে করতে পারি, আমার এটা হচ্ছে সাজেশন। ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ মানে আপনি তো বিগ বুকের কাজ তো প্রায় শেষ হয়ে আসছে মনে হয়, হ্যাঁ, আর তো আর 11টা টেস্ট বাকি আছে। 11টা টেস্ট বলতে 11 দুগুনি 22টা টেস্ট আমার হাতে চলে আসলে বিগ বুক শেষ। আচ্ছা ভাইয়া, ম্যাগুস তো এভাবে ডিভাইড করে দেওয়াই আছে, ডিস্ট্রিবিউট করা আছে হ্যাঁ হ্যাঁ বা ক্লাসিফাই করা, আর বাকি কি আছে, আরেকটাতে কি আছে ভাইয়া, স্কলার দেন। হ্যাঁ স্কলারটা করা হইতেছে, ওটাও পেয়ে যাবেন। আচ্ছা এই তিনটা যদি সবগুলি যদি একবারে মার্চ করে টপিক ওয়াইজ আপনি আমাদেরকে ধরতেন তাহলে ভাইয়া আমাদের জন্য ভালো হতো আর কি। ছোটা হবে কি, এইটার পরে আমরা যাবো বিগ বুকে। হ্যাঁ বিগ বুকে গেলে এই কনসেপ্ট গুলো আপনার অনেক ক্লিয়ার হবে, কারণ
আপনি যদি সরাসরি ম্যাগুসে চলে যান, ম্যাগুসের জিনিসটা একটু কমপ্লেক্স আছে। ওই কমপ্লেক্সের আগে আপনার এই মানে যে টপিক গুলো আছে, যেইগুলো আপনি শিখলেন, এটা আগে আপনার এক জায়গায় ইমপ্লিমেন্ট করে তারপরে অন্য জায়গায় যেতে হবে। সেটার জন্য বিগ বুকটা পারফেক্ট। হ্যাঁ, বিগ বুকে আপনি যখন সলভ করবেন, এই কনসেপ্ট গুলো আপনার মাথায় যখন চলে আসবে, এরপরে আমরা চলে যাব আইদার 5 LB অথবা ম্যাগুস অথবা ম্যানহাটন 1 to 6 অথবা স্কলারডেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট থাকবে পরের গুলি তো আপনিই থাকবেন ভাইয়া, অ্যাডভাইজার বা কিছু হ্যাঁ, বাচ্চা থাকলে থাকবে। ডিসকাশন গ্রুপে। হ্যাঁ, জি জি ইনশাল্লাহ ভাইয়া, ওকে। ঠিক আছে, এই জন্য আমি বলতেছি যে আগে বিগ বুকে যাবো আমরা। আগে বিগ বুকে গিয়ে যেটা করব, এই যে যে কনসেপ্ট গুলো শিখলাম, এই ভিডিওটা দেখার পরে আবার দরকার দেখবো, দেখার পরে কনসেপ্ট গুলো আরেকটু ক্লিয়ার করব। ক্লিয়ার করার পরে আমরা ঝাঁপায় পড়বো হইতেছে ম্যানহাটন 1 to 6, 5 LB, স্কলারডেন, ম্যাগুস। কিছু কি বাদ গেল? আর একদম লাস্টে যদি থাকে নোভা জিআরই বাইবেল। তাহলে আল্লাহর রহমতে মানে আপনি 165+ আশা করতে পারেন যদি আপনি এগুলো সলভ করতে পারেন আর কনসেপ্ট যদি আপনার কাছে ক্লিয়ার হয়। ঠিক আছে ভাই আরো বেশি দরকার তো ভার্বালের অবস্থা খুবই খারাপ। ভাই, এটা একটা সমস্যা। এই কোয়ান্টের কিছু পড়াইলে মানুষ বলে ভার্বাল দরকার, আর ভার্বালে কিছু বলে পড়াইলে বলে যে কোয়ান্ট দরকার। ঠিক আছে, একটা একটা করে শেষ করেন। ভার্বালের ডিসকাশন করেন একদিন আমরা। না না, এখনো হয় না। কারণ হচ্ছে কি আপু, আমি চাচ্ছি কি অ্যারিথমেটিকের পরে জিওমেট্রি ধরলে, জিওমেট্রি পরে অ্যালজেব্রা ডাটা ধরলে আমাদের কোয়ান্ট পার্ট শেষ। কোয়ান্ট পার্টটা যখন আমরা কনসেপ্ট গুলো জানতে পারবো, এরপরে আমাদের কাজ হচ্ছে শুধু প্রবলেম সলভ করা। এরপরে আপনি দুনিয়ার যেখান থেকে প্রবলেম সলভ করেন শুধু করবেন, আর যেগুলো পারতেছেন না ওইগুলো নিয়ে আমরা জাস্ট ডিসকাশন করবো। এই জন্য আমি আগে চাচ্ছিলাম কোয়ান্টের একটা প্যারা চলে গেলে আমাদের ভার্বালটা একদম ঠান্ডা মাথায় আমরা ভার্বালের কনসেন্ট্রেট করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, মানে না তারপর আপনাদের পরামর্শ নেওয়া হবে, তাই না? আমি এরপরে আমার স্লাইডে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, স্লাইডটা অলরেডি জিওমেট্রি আমি শুরু করছি। জিওমেট্রি আশা করি আজকে রাত্রে কালকে রাত্রে ইনশাআল্লাহ শেষ হবে। এরপরে আবার অ্যালজেব্রা না যায় জিওমেট্রিতে চলে যাবে। জিওমেট্রি চলে আসছে কাছাকাছি। ঠিক আছে, এতে হবে কি মানে পুরো কনসেপ্টটা কভার হয়ে গেলে এরপরে আপনি আপনার অ্যাটলিস্ট আপনার এইটুকু আইডিয়া থাকবে যে না, আমার কনসেপ্ট জানার জন্য আর কিছু দেখার দরকার নেই। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইস্যু। তাহলে আর মনে হয় কারো কোনো কথা নাই। ফাইনাল 1 মিনিট আছে। ভাইয়া এটা কি মানে রেগুলার একটু মানে কাজ কি হবে, মানে ভাইয়া যতদিন ক্লাস না নিবে স্টালিন ভাইয়া, না ভাইয়া ততদিন যতদিন কি ক্লাস আমাদের এটা নিবে ভাইয়া যতদিন ক্লাস নিবে ততদিন চলতে থাকবে ইনশাআল্লাহ। জি ভাইয়া, না ভাইয়া সুস্থ হয়ে মানে সুস্থ হয়ে যাক, দোয়া সুস্থ হয়ে গেলেও তাড়াতাড়ি। এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। এর আগে যদি টানা ভাইয়া প্রতিদিন চলতো অল্প অল্প করে, তাহলে তো আমাদের জন্য প্রতিদিন পসিবল না। কারণ আমার তো এটা আচ্ছা apply করতে হবে, আমার নিজের জানতে হবে, নিজে শিখতে হবে, তারপরে না এটার উপর কথা বলতে হবে, তাই না? আমি জিওমেট্রিতে আছি, ইনশাআল্লাহ জিওমেট্রি আজকে আমার শেষ হয়ে যাবে। এরপরে আমি আপনাদেরকে একটা টাইম দিয়ে দেবো, আমরা দ্রুতই মানে আমি চাচ্ছি যে 14ই এপ্রিল থেকে সম্ভবত রমজান মাস শুরু। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আমি একটু করে দিই, ব্রেকডাউন করে দিই। আমার টার্গেটটা হইতেছে যে এই মাসের 14 তারিখের আগ পর্যন্ত, যেই তারিখ আছে মানে 13 তারিখ পর্যন্ত আমরা কোয়ান্টের যত ইস্যু আছে এক সাইড করে ফেলবো। এরপরে আমাদের রমজান মাসের আগে 1 মাস পাবো, ওইটাতে আমরা পুরোপুরি ভার্বালের উপর কনসেন্ট্রেট করব, আর হচ্ছে শুধু প্রবলেম সলভ করবো। আমরা কনসেপ্টটা শিখতে যাব না। আপনারা আর জীবনে কোনোদিন বলবো না যে ফ্যাক্টর বের করার জন্য এরকম করতে হয়। আচ্ছা ভাই, আরেকটা জিনিস যে ভার্বালের ক্ষেত্রে আমরা কি এরকম করতে পারি যে ভাইয়া তো আমাদেরকে দিয়ে দিচ্ছে, সো ভার্বালের আমরা ক্ষেত্রে ভাইয়া যেটা দিয়ে দিচ্ছে ওইটা আরো রিসার্চের দরকার আছে। হ্যাঁ, না আমি বলতেছি অন্যগুলো রিসার্চের ব্যাপার, বাট ভোক্যাবে তো রিসার্চের ব্যাপার নাই। সো আমরা ডিসকাশনে এরকম করতে পারি যে 10টা করে ডিসকাশন করলে কি হয়, 10টা আমরা আগে থেকে আমরা একটু টাইম নিলাম, হ্যাঁ, পড়া হলো। আমরা হ্যাঁ, ওইটার কথা বলতেছিলাম। কিন্তু সবকিছুই 13 তারিখের পরে। আমি চাচ্ছি যে মানে রোজার আগে আমাদের কাছে 1 মাস সময় থাকুক ভার্বালের জন্য। 13 তারিখের আগে জানি আমাদের কোয়ান্টটা আল্লাহর রহমতে কনসেপ্ট গুলো আমাদের জানা থাকে, বিগ বুকে সলভে জানি আমরা। মানে আমার কথা হলো কনসেপ্ট গুলো আমাদের জানা শেষ, শুধু সলভ করবো, শুধু সলভ, কোনো কথা নাই। জি, হ্যাঁ, আমি জিওমেট্রি করে ফেলছি। জিওমেট্রি হয়তো বা কালকে না পারলেও পরশুদিন আমরা জিওমেট্রির একটা সেশন করবো। মানে এখন শুধু মেগা সেশন চলবে আর কি। দরকার হয় 2 ঘন্টা ধরে চলুক, কোনো সমস্যা নাই, কিন্তু সবগুলো কনসেপ্ট যাতে কভার হয়। আপনারা দেখবেন এই স্লাইড গুলো কিন্তু কয়েকটা জায়গা থেকে কাটে সেটা এখানে মার্চ করা, এবং আমার মনে হয় অ্যারিথমেটিকে এর বাইরে আর কোনো টপিক নেই। আচ্ছা ভাইয়া, জি আপনার মানে এটা ঠিক আছে ভাইয়া, কিন্তু আপু যেটা বললো যে সম্ভবত বলতে চাইলো,
এখন ভোকাবুলারিতে ভাইয়া মুখস্থ বা হ্যাঁ, ওটা যেভাবে 13 হোক তারিখের পরে 13 তারিখের শিখার পরে ব্যাপার 13 তারিখের পরে 13 ইনশাআল্লাহ। তারিখের পর থেকে। আচ্ছা ঠিক মানে আছে, আপনাদের ওকে সবার ভাইয়া। তো একটা নিজস্ব প্ল্যান আছে, মানে আমার নিজেরও একটা নিজস্ব প্ল্যান আছে, সেটা হলো যে আমি এই 13 তারিখের আগ পর্যন্ত যা আছে কোয়ান্টের ইস্যুগুলো একটা জায়গায় সামারাইজ করে আমি ভার্বাল 1 মাসের জন্য এফোর্ট দিব। তারপরে রোজার 1 মাস থাকবে, ওই 1 মাসের প্রবলেম সলভ করে যা আছে কুরবানির ঈদের আগে ইনশাআল্লাহ পরীক্ষা দিয়ে দিব, যা কপালে আছে তাই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু সবার ওপিনিয়ন শুনতে যাচ্ছিলাম যে আমার নিজেরটা যদি বলি যে আমি 10-15 মিনিটের বেশি ভার্বাল পড়তে পারি না। পড়লে দেখা গেছে মাথা ঘুরে আর বুঝি তো নাই কিছুই। সো কারো সাথে নিয়ে পড়লে হয়তো আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা পড়া যায় দুজন মিলে পড়লে। সো আপনাদের মানে কিভাবে পড়ছেন বা কিভাবে প্ল্যান করছেন আর কি? কারণ সালেন ভাইও লাস্ট দিন বলছিল আমাদের লাস্ট সেশনে যে হচ্ছে প্রত্যেকদিন আর্টিকেল একটা করে পড়তে, মানে একটা কিপিং টাচে থাকার মতো, যে আচ্ছা, কিছুটা হলেও পড়ার আর কি। আমি বুঝতে পারছি আপনারা সবাই মানে ভার্বালটা নিয়ে খুব একটা ডিসকমফোর্টে মানে আনকমফোর্ট ফিল করতেছেন, যে ভার্বালটা আসলে মানে মূল কথা হলো কোনটাকে যেরকম আমি এরকম টপিকে ফেলাইতে পারছি, ভার্বালটাকে কি এরকম টপিকে ফেলানো পসিবল কিনা, আপনারা তো এটাই মনে জানতে চাচ্ছেন, তাই তো? না, প্রথম কথা হচ্ছে ভাইয়া, মানে আমি বলি মানে আমার যেটা সেটা হচ্ছে যে ভার্বালকে আসলে আমরা কোয়ান্টের মতো এত সুন্দর করে পড়তে পারবো না। প্রথম কথা হচ্ছে কোয়ান্ট, আই ডোন্ট থিংক সো। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমি বলি ভাইয়া, আপনি দেখান। ভাইয়া যেটা বলছে যে ধৈর্য থাকে না, এটা আসলে সবারই হয় যে মানে পড়তে গেলে একা একা এত বড় আর্টিকেল পড়া হয় না, দেখা যায় মাঝপথে ছেড়ে দেবা, পড়তে ইচ্ছে করতেছে না, আমি এরকম বলি একটা ব্যাপার। হাসান ভাই, আমার কাছে টোটাল একটা ম্যাটেরিয়াল আছে যেখানে কিভাবে আরসি ট্যাকেল দিতে হয়, টোটাল হচ্ছে 36 ঘন্টার ভিডিও আছে। হ্যাঁ, 36 ঘন্টার ভিডিওর আমি 10 ঘন্টা কভার, 14 ঘন্টা কভার করছি। বাকিটা কভার করার পরে ওইটারে আমি এরকম একটা স্লাইডে নিয়ে আসবো, বুঝতে পারছেন? দেন স্লাইডে না আমি ভিডিওগুলো দেখি, আমরাও দেখি একটু। না, আমি ওটা একটা পেইড প্রোগ্রাম থেকে আমি ই করব। হ্যাঁ, সো আমি যেটা করব, ওই ভিডিওগুলো দেখার পরে আমি পুরো জিনিসটাকে স্লাইডে নিয়ে আসবো, এরপরে আমি দেখাবো যে রিডিং কম্প্রিহেনশন পড়তে হয় কিভাবে, সেখান থেকে অ্যান্সার করতে হয় কিভাবে। এইটা দেখানোর পরে তারপর আমরা মনে করেন ডেইলি বেসিসে সলভ করা শুরু করতে যাবো, কিন্তু এইটা না দেখায় সলভ করতে গেলে এক একজন এক একভাবে করা শুরু করবে, বুঝতে পারছেন? সলভের সমস্যা না, আসলে ভাই সমস্যা হচ্ছে কি না আপনি ভাই, আমাদের একটা টেকনিক ইস্যু আছে, দিবেন। একটা ইস্যু আমি আমি বলি, বলি কে কি ডেফিনেটলি হয় না? টেকনিক আছে, হ্যাঁ টেকনিক আছে, এগুলো কম বেশি আমিও কিছুটা জানি। হ্যাঁ, কিন্তু ঘটনাটা হচ্ছে যে টেকনিক অ্যাপ্লাই করার পরও যে অংশটুকু আমি পড়বো ওইটুকুর মধ্যেই তো বুঝি না। ওইটুকুর মধ্যে দেখা গেছে যে হচ্ছে ওই আইডিয়া করে দেখা গেছে মিনিংও করতে পারি না। ওইটা তো আর আপনি সলভ করে দিতে পারবেন না। না না, আমার কনসেপ্ট আছে আসলে ওই জায়গাটায়। আপনি হয়তো বলে দিবেন যে ভাইয়া এই জিনিস বাদ দিয়ে দিতে হবে, এই জিনিসের এখানে কোনো ভ্যালু নাই, এই লাইনের পুরোটুকু বাদ, তারপরে হচ্ছে এখান থেকে না, মেইন ওইটা আইডিয়া বাদ এই। দেওয়ার পিছনে লজিকও দেখাবেন ইনশাআল্লাহ, কেন বাদ দিবেন। হ্যাঁ ওই তো মানে লজিক আমি ওগুলো ধরে বলতেছি, তারপরে যেটুকু থাকবে হ্যাঁ, ওইটুকু বুঝি না, সমস্যা হ্যাঁ, হচ্ছে এটা। ওইটা দেখা যাবে ভাই। আমার কথা হলো ভার্বাল নিয়ে এত টেনশন করেন না, ভার্বালটাকেও একটা না একটা পর্যায়ে আনা যাবে, কারণ মানুষজন যেহেতু পরীক্ষা দিয়ে কিছু না কিছু পাচ্ছে, তার মানে কোনো না কোনো একটা সাথে তারা ফেলাইয়া এটাকে ফিল্টার করতেছে, তাই না? টেনশন নিয়ে না, ভার্বাল নিয়ে এত টেনশন নিয়ে না, এত টেনশনের কিছু নাই। আমার কথা হলো আমি ভার্বাল নিয়ে আরো একটু আমার সময় দরকার, এই জন্য আমি সময়গুলো চাই নিচ্ছি। ইনশাআল্লাহ ভার্বালও আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আজকের মতো তাহলে শেষ করি। ওকে, স্লাইডটা শেয়ার করে দিন ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ইউ ডিড এ গুড জব।